আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক। ভয়েস অফ সুইডেনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা একটা নতুন পর্ব শুরু করেছি। তো পর্বটির নাম আমরা রেখেছি জনমনের প্রশ্ন। আমি একটু যদি বিশ্লেষণ করি যে বিগত 2024 সালের 5ই আগস্টে আওয়ামী লীগ সরকারের এই যে পতন হলো, এর পরে আওয়ামী লীগ নিয়ে নানান প্রশ্ন কিন্তু জনমনে রয়েছে। সেগুলোর উত্তর আসলে জনগণ যতটুকু খুঁজছে তার চেয়ে বেশি খুঁজছে হচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। আমরা এই সবার প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছি এবং এটা আমাদের ধারাবাহিক একটা পর্ব চলবে। এটা আমাদের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা দুইজন মানুষকে অতিথি হিসেবে আজকে নিয়েছি। একজনের পরিচয় আসলে নতুন করে দেওয়ার কিছু নেই, বাংলাদেশের মানুষ তাকে একেবারে এক নামেই চিনে। তিনি আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ছিলেন। এরপরে তিনি দ্বিতীয় মেয়াদে আবার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বরিশাল 4 আসনের নির্বাচিত সংসদ সদস্য একাধিকবার। আমাদের সঙ্গে রয়েছেন পঙ্কজ দেবনাথ। দাদা, স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে সুইডেন থেকে রয়েছেন সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুইডেন আওয়ামী লীগের এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য সুইডেন আওয়ামী লীগ এবং সাবেক স্টকহোম সিটি প্ল্যানিং কমিটির সদস্য ডক্টর কবির। আপনাকেও স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, তবে ধন্যবাদ আমি আপনাকে। হ্যাঁ, তবে শুরুটা আমি দাদাকে দিয়ে করতে চাই। দাদা, দূর প্রবাসে আছেন, কেমন আছেন আপনি? আহ, কোথায় আছি আহ, বলি না। আহ, কাছাকাছি আছি। আহ, দেশের মানুষের কাছেই আছি। কাজেই যেহেতু দেশে আহ, আইনের শাসন বলতে কিছু নেই, ন্যায় বিচার নেই, জুলুম নির্যাতন, আহ, একেবারেই কোন রকম জবাবদিহিতা ছাড়াই একটা বিশ্রী রকম অবস্থা, দুর্বিষহ অবস্থা। সেক্ষেত্রে নিজের আহ, জীবনটুকু বাঁচানোর জন্য একটু আড়ালে আছি, মানুষের কাছেই আছি। আহ শুধু আমি না, দেশের মানুষ কেউ ভালো নেই, কেউ ভালো নেই। গুটি কয়েক আহ, সন্ত্রাসী, চাঁদাবাজ বা একেবারেই যারা জঙ্গি, যারা বাংলাদেশের 71-এর মহান স্বাধীনতাকে মানতেই চায় না, বাংলাদেশের সৃষ্টিকেই অস্বীকার করতে চায়, তারা গুটি কয়েক মানুষ হয়তো ভালো থাকতে পারে। এছাড়া আহ, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, শ্রমিক থেকে সংস্কৃতি কর্মী, সরকারি কর্মকর্তা, বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, বুদ্ধিজীবী, সংস্কৃতিসেবী, কেউ ভালো নেই। নারীরা তো ভালো নেই। শ্রমিক আজকে দিশেহারা। মিল কারখানা বন্ধ, উৎপাদন নেই, কর্মসৃজন নেই। কোন রকম একেবারেই আহ, সম্ভাবনার সকল দুয়ার বন্ধ হয়ে যাচ্ছে একে একে। দাদা, আহ, চলমান একটা ইস্যু নিয়ে শুরুতেই প্রশ্নটা করতে চাই। প্রথমে আপনি আমাকে বলবেন, তারপর আমি কবির ভাইয়ের কাছেও জানার চেষ্টা করব। বর্তমানে ঢাকা শহরে এবং সারা বাংলাদেশে সবচেয়ে আলোচিত যে ইস্যু, সেটা হচ্ছে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধকরণের ইস্যু। এই যে নিষিদ্ধকরণের ইস্যু, আপনি কি মনে করেন যে এই দাবিটা যে উঠলো, এই দাবিটা কি শুধুমাত্র রাজনৈতিক ইস্যু, নাকি এই দাবিটা ওঠার পেছনে ওঠার মতো পরিস্থিতি আওয়ামী লীগ নিজেও কিছুটা সৃষ্টি করেছে? দাদা, আপনি কি মনে করেন? কবির ভাইয়ের কাছ থেকে শুনবো। দাদা, আপনি আগে বলেন। ধন্যবাদ আপনাকে একটি সময়োপযোগী প্রশ্ন করার জন্য। আহ, আগস্ট থেকে আজকে মে, প্রায় 9 মাস। 9 মাস পরে হঠাৎ করে শেরাটনের বাফেটে লাঞ্চ খেয়ে গভর্নমেন্ট প্যাট্রোনাইজেশনে কিছু লোক নিয়ে সমাবেশ করা, হঠাৎ করে একদিনই করা, একদিনই থেমে যাওয়া, এটা কেন? মানুষ মনে করে এটি অন্য কিছুকে আড়াল করার জন্য। ভিতরে এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেখান থেকে জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আওয়ামী লীগ ইস্যুটা মাঝখানে নিয়ে আসা। আওয়ামী লীগকে নিষিদ্ধ এখন যারা করতে যাচ্ছে, এদের পূর্বসূরিরাও পাকিস্তান আমলে, বঙ্গবন্ধু হত্যার পরে জিয়াউর রহমানরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, করতে চেয়েছে। আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে ফিরে এসছে জনগণের কল্যাণে। আমি আহ, একেবারে সহজ কথায় বলতে চাই, এখন যারা গত 2 দিনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলছেন, প্রথম দিকে তুলেছিলেন।
আগস্টের প্রথম দিকে তুলেছিলেন, তখন আইন উপদেষ্টা বলেছিলেন যে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার মতো ইচ্ছা সরকারের নেই। সেই দলটা দেশের প্লাস মাইনাস 40% ভোটকে রিপ্রেজেন্ট করে, মানুষকে রিপ্রেজেন্ট করে। সেই দলটাকে বাদ দিয়ে রাজনীতি বা নির্বাচন, এটি অসম্ভব। হতে পারে আওয়ামী লীগকে বাদ দিয়ে তাদের যে পরিকল্পিত একটি আহ, সংসদ বানানো, একটি তাদের মন গড়া সরকার ব্যবস্থা কায়েম করা, সেই চেষ্টা করতে পারে, কিন্তু সেই চেষ্টা সফল হবে না। কারণ তার আগেই আওয়ামী লীগ আহ, ভয়ঙ্কর ভরসারূপে ফিরে আসবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে, আওয়ামী লীগ, ছাত্রলীগ বা সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করলে 40% মানুষ এটাকে, আহ, কেউ যদি নাশকতার পথ বেছে নেয়, আওয়ামী লীগের কেউ যদি আহ, অন্য পথ বেছে নেয়। 71-এ কিন্তু ইয়াকা নিষিদ্ধ করেছিল, প্রত্যক্ষ যুদ্ধে পাকিস্তান ভেঙেছিল। 71-এ আওয়ামী লীগকে নিষিদ্ধ করেও কিন্তু ইয়াহিয়া খানের শেষ রক্ষা হয়নি। কাজেই এখন যারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান, প্রথম কথা হচ্ছে এটি মূলত এমন কিছু গোপন ষড়যন্ত্র হচ্ছে যেখান থেকে জনগণের দৃষ্টিকে আড়াল করার জন্য এই ষড়যন্ত্র আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলে মাঠ গরম করা হচ্ছে। দাদা আমি অথবা ষড়যন্ত্রের দাদা দাদা আমি ষড়যন্ত্রের ব্যাপারে আসবো। আমাদের কাছে কিছু ইনফরমেশন আছে যে বাংলাদেশে বর্তমানে কি ঘটছে এবং কি দেখানো হচ্ছে, সেই তথ্য আমাদের কাছে অল্প কিছু আছে। আমরা সেদিকটায় যাব, কিন্তু আমি দাদা আপনার কাছে আরেকটু ব্যাপার ক্লিয়ার করতে চাই। এই যে 9 মাস হলো আপনি বললেন, এই 9 মাসের মধ্যে যারা দেশের বাইরে আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন, মন্ত্রীরা আছেন, তারা তো আছেন, সেফ এক্সিট যাদের হয়েছে, কিন্তু যারা দেশে রয়েছেন তারা তো মোটামুটি কেউ জেলে আছেন, কেউ আত্মগোপনে আছেন, কেউ এলাকা ছাড়া আছেন, এরকম আছেন। তো এখন আমরা মাঝে মধ্যেই দেখি যে আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু ওই গুজব ছড়ানো হয়। যেমন আমরা যদি একটু ডেভিল হান্টের শুরুটার দিকে যাই, যে ডেভিল হান্টে শুধুমাত্র কিন্তু ডেভিল বলতে আওয়ামী লীগকেই মিন করা হয়েছে। তারা বলেছে অপরাধী, এবং আসলে ধরা পড়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নেতা কর্মীরা। দাদা এটা আপনি জানেন এবং সবাই জানে, নাম হয়েছে ডেভিল হান্টের। কিন্তু শুরুটা হয়েছিল গাজীপুর থেকে। গাজীপুরের যিনি সাবেক মেয়র ছিলেন জাহাঙ্গীর, তিনি বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু উস্কানিমূলক কথাবার্তা বলেছেন। আমি বলতে চাইছি, এই যে আওয়ামী লীগের যারা নিরাপদে ছিল বা এখনো আছে মোটামুটি, এই এইগুলো যে বলা হচ্ছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, এই উস্কানিগুলো কি এই নিরীহ নেতা কর্মীদেরকে কোনোভাবে বিপদে ফেলছে কিনা, এই ব্যাপারটা আপনার কাছে কি মনে হয়? আহ, আসলে আওয়ামী লীগের একটি অফিসিয়াল ফেসবুক পেজ আছে। যেহেতু আওয়ামী লীগের কোনো কর্মকাণ্ডই করতে দেওয়া হচ্ছে না, সবগুলো অফিসকে দখল করে নিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে। কোথাও কোনো কোন ইউনিয়ন পর্যায়ের কোনো অফিসকে ওরা রাখতে দেয়নি, করতে দেয় না। আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের কর্মীরা ঘরে থাকতে পারছে না, গ্রাম ছাড়া, ঘর ছাড়া, বাড়ি ছাড়া। কাজে এই অবস্থায় আওয়ামী লীগের শুধু সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়া ছাড়া, ফেসবুক পোস্ট ছাড়া, যেমন আওয়ামী লীগের একটি ভেরিফাইড ফেসবুক পেজ আছে, সেই পেজ দিয়েই কিন্তু আওয়ামী লীগের কর্মসূচি যা সেটি প্রকাশ করা হয় বা সেই জনসমক্ষে জানান দেওয়া হয়। আমাদের নেত্রী, মাননীয় নেত্রী, তিনি একটা দুর্বিষহ মানবত জীবন যাপন করছেন, অনেক কষ্ট নিয়ে তিনি আছেন। তারপরেও কিন্তু মানুষের কল্যাণে, মানুষের মুক্তির জন্য একটি এই শ্বাসরুদ্ধকর অবৈধ, অসাংবিধানিক এই দুর্বৃত্ত সরকার, দখলদার সরকারের কবল থেকে বাংলার মানুষকে মুক্ত করার জন্য তিনি প্রাণান্তকর চেষ্টা করে যাচ্ছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় ভার্চুয়ালি তিনি কানেক্ট থাকছেন আমাদের নেতাকর্মীদের সাথে। কাজেই জননেত্রী শেখ হাসিনার বক্তব্য বা তার নির্দেশ আওয়ামী লীগের ফেসবুক পেজে যা আসবে, দ্যাট ইজ দ্য মেসেজ ফ্রম আওয়ামী লীগ। আর সবচেয়ে অন্য কে কি বললো সেটি বড় কথা না। আমাদের মনে হচ্ছে এই যে অবৈধ দখলদার সরকার, এরা প্রতি মুহূর্তে নিজের ছায়াকে বিশ্বাস করতে পারছে না। প্রতি মুহূর্তে, যেহেতু তারা অবৈধ, অন্যায়, অপরাধী, অতএব তাদের প্রতি মুহূর্তে নিজের প্রতি তাদের বিশ্বাসটুকু নাই। আওয়ামী লীগ দাঁড়াতে পারছে না কোথাও, তারপরে আওয়ামী লীগকে ভয়। আওয়ামী লীগকে কোথাও দাঁড়াতে দিচ্ছে না। 20 জনের মিছিল হলে 200 লোককে গ্রেপ্তার করা হচ্ছে, বাড়ি থেকে হামলা করা হচ্ছে, গরু, ছাগল,
মোটরসাইকেল নিয়ে আসা হচ্ছে, বাপ মাকে বাধ্য করা হচ্ছে, জোর করে পকেট থেকে টাকা নিয়ে যাওয়া হচ্ছে। এই যখন জুলুম, তারপরে এত ভয় কেন আওয়ামী লীগকে? ওরা যদি মনে করে যে যারা দখলদার সরকার তারাই জনপ্রিয়, তাদের প্রতি জনগণের সমর্থন আছে, তাহলে আওয়ামী লীগকে এত ভয় কেন? কাজেই প্রকৃত অর্থে ওরা জনবিচ্ছিন্ন। ওদের প্রতি জনগণের সমর্থন নেই, আস্থা নেই, বিশ্বাস নেই। মাত্র 9 মাসে, 9 মাস না, মাত্র 6 মাসেই কিন্তু মানুষের মধ্যে সম্ভাবনার জায়গায় তৈরি হয়েছে যে আওয়ামী লীগ ফিরে আসছে, শেখ হাসিনা ফিরে আসবেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই যে দাদা একটা মেসেজ বিশ্বাসটুকু। আছে, একটা একটা বার্তা আছে যে আগের আগের দিনই ভালো ছিল দাদা। একটা মেসেজ আমার কাছে ক্লিয়ার হয়েছে, যেটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, রাইট। যে আওয়ামী লীগের যে একটা ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে, সেইখানেই যে কর্মসূচিগুলো দেওয়া হবে সেগুলোই হচ্ছে প্রকৃত আওয়ামী লীগের অফিসিয়াল কর্মসূচি। এছাড়া এর বাইরে কোনো নেতা যদি ব্যক্তিগত কথাবার্তা বলে, সেটাতে একটি নেতা আমাদের কর্মীদের বঙ্গবন্ধু মনোযোগ কন্যার দেওয়া যাবে না। তার যে বক্তব্য, সেটি কোনো না, প্রায় প্রতিদিনই ভার্চুয়ালি তার নেতাকর্মীর সাথে কানেক্ট থাকছেন, কথা বলছেন, এবং সেই বক্তৃতাগুলো আমরা পাচ্ছি, সেখান থেকে নির্দেশনা পাচ্ছি। কেমন? জি। দাদা থ্যাংক ইউ। আমি একটু কবির ভাইয়ের কাছে যেতে চাই। কবির ভাই আমাদের সঙ্গে রয়েছেন সুইডেন থেকে। হ্যাঁ। কবির ভাই, আপনি অনেক আগে থেকেই আছেন, দেশের পরিস্থিতি আপনি দেখছেন, এবং আপনারা যারা ইউরোপের অঞ্চলটাতে বসবাস করছেন, আপনি সেখানে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত, দীর্ঘদিন ধরে করছেন এখানে। আপনার কাছে একই প্রশ্ন করতে চাই, এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যে হঠাৎ করে 9 মাস পরে এই যে সরগরম শুরু হয়ে গেল, যেই যমুনার সামনে সকল রকমের পাবলিক গ্যাদারিং সরকার আইন করে নিষিদ্ধ করেছে, সেইখানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য যখন কোনো আন্দোলন কর্মসূচি দেওয়া হয়, তখন কিন্তু এখানে আর আইন মানা হয় না, এবং সেখানে উপর থেকে ওয়াটার স্প্রে করা হয় যেন শান্তি মতে করতে পারে। এই যে এই যে দ্বিমুখী আচরণ, এটাকে আপনি কিভাবে দেখছেন? আহ, আমি এখানে এখানে একটু আমি বলতে চাই, আপনি জানেন যে আমাদের বর্তমানে বাংলাদেশের যিনি সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, সেখানে কিন্তু সাংবাদিকরা প্রশ্ন করতে গিয়ে 3জন সাংবাদিক চাকরিচ্যুত হয়েছেন, এবং জি। তাদের প্রশ্ন ভ্যালিড ছিল। কিরকম প্রশ্নটা ছিল একটু যদি আমি দর্শকদের জন্য মনে করিয়ে দিই, যে বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে যে শহীদদের সংখ্যা, সেটা কিন্তু জাতিসংঘ বলছে একরকম, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় বলছে একরকম, তারপর জুলাই ফাউন্ডেশনের যে ওয়েবসাইট সেখানে দেওয়া আছে অন্যরকম। তো যখন ফারুকী 1400-এর সংখ্যা উল্লেখ করেন, তখন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে আদালত কর্তৃক এটাকে ডিক্লেয়ার না দেওয়া পর্যন্ত আপনি বলতে পারেন কিনা। তখন কিন্তু তাকে আওয়ামী লীগের ট্যাগলাইন দিয়ে মোটামুটি চাকরিচ্যুত করা হয়েছে, এবং তাদের এই সাংবাদিকদের সমর্থনে কিন্তু আমাদের এই প্রতিবাদ সাংবাদিক হিসেবে চেহারা দেখাতে পারছি না আমি। হ্যাঁ। নিশ্চয়ই একদিন হয়তো সুযোগ আসবে, তখন আমি হয়তো চেহারা দেখাবো। যেহেতু আমার মানে বিজ্ঞ নেতা আমার, আমরা একই এলাকার, বরিশাল মেহেন্দিগঞ্জের, আমার বিজ্ঞ নেতা পঙ্কজ দা অলরেডি বলছেন। আমার এখানে বলার তেমন কিছু নাই, তারপর আমি আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই। আসলে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাওয়াটা তো নতুন না, এটা 71-এ দাদা যেমন বলছেন ইয়াহিয়া নিষিদ্ধ করতে চেয়েছে, অথচ পাকিস্তানি ভেঙে গেছে। আর এরা তো পাকিস্তানের প্রেতাত্মা। হ্যাঁ, এই জুলাই আগস্টে যেই ছাত্র আন্দোলনের নামে যে আন্দোলন হয়েছে, এটা তো আন্দোলন না, এটা ছিল হচ্ছে ডক্টর ইউনূসের পেইড মেটিকুলাস ডিজাইনের একটা অংশ, যার কারণে যেখানে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌঁছে যাচ্ছিল, পৃথিবী অবাক বিস্ময়ে দেখতেছে। আমরা যখন ইউরোপ থেকে দেশে যাই, আমরা এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে মনে হতো না যে আমরা আসলে এখনো দেশে আসছি। দেশে যেই উন্নতি উনি করছেন, মেট্রোল থেকে শুরু করে রাস্তাঘাটের যে উন্নতি, হ্যাঁ, তো এই উন্নতি ধারাগুলোকে বাধাগ্রস্ত করার জন্যই তো এই 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 যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শুধু তাই না, জননেত্রী শেখ হাসিনা তো কয়েকবার বলছেন অলরেডি যে উনি যদি সেন্ট মার্টিন দিয়ে দেন তাহলে উনি ক্ষমতায় থাকতে পারবেন। তো উনি তো আসলে আপনার উনি তো বঙ্গবন্ধুর কন্যা, হ্যাঁ, বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি তো জাতির সাথে বেইমানি করতে পারেন নাই। তো আসলে আপনি যদি বাংলাদেশের ইতিহাস দেখেন, বাংলাদেশ স্বাধীনতা আমরা লাভ করছি 1971 সালে, কিন্তু আমরা কি স্বাধীনতা পূর্ণাঙ্গভাবে পাইছি? পাই নাই। কারণ স্বাধীনতা 1971 সালে স্বাধীন হওয়ার পরে যার অক্লান্ত পরিশ্রম, যার জীবনের অধিকাংশ সময় জেল খাটলো,
তাকে আমরা সপরিবারে নৃশংসভাবে হত্যা করছি। আপনি চিন্তা করে দেখেন, আমি তো কখনো চিন্তা করতে পারি না যে রাসেলের দোষ কি ছিল, তাকে কেন মারা ফেলা হইলো। সপরিবারকে যখন হত্যা করা হয় তখন তো মানে বোঝা যায় যে এখানে একটা সিগনেচার আছে এখানে। যারা স্বাধীনতার বিপক্ষে ছিল তারা দেশটাকে পশ্চাদমুখী করার জন্য চেষ্টা করতেছে, তাদেরই তো প্রেতাত্মা। তারা 75-এ থাইমা থাকে না, তাদের ষড়যন্ত্র চলছে। তারা 21শে আগস্টে গ্রেনেড হামলা করলো, জননেত্রী শেখ হাসিনার উপরে তার জীবন নাশের জন্য 23 বারের মতো হত্যা হত্যা হামলা করা হলো। 21শে আগস্টের গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে মানব দেয়ালের তৈরি করে তাকে রক্ষা করা হলো। আর তারই এই চক্রান্তের তো মানে কন্টিনিউশন চলছে। তারই ফলশ্রুতিতে এই 5ই আগস্টে যদি জননেত্রী শেখ হাসিনাকে আর বাংলাদেশ আর্মির বিমানে করে ইন্ডিয়াতে না দেওয়া পৌঁছানো হতো, তাহলে তো একটা ম্যাসাকার হতো। আপনি চিন্তা করতে পারেন 70 ঊর্ধ্ব একটা বয়স্ক নারী, তার অন্তর্বাস বিশ্ব মিডিয়াতে ঝুলাইছে কি। এদের কি মানসিকতা? এরা কি মানুষ নাকি? এদের ন্যূনতম শিক্ষা আসে নাকি? এরা 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 কি চায়? তো আসলে আবার ফিরে আসে আপনার কোশ্চেনে যে বাংলাদেশ আওয়ামী লীগকে কেন তারা নিষিদ্ধ করতে চায়। কারণ বাংলাদেশকে তারা একটা আওয়ামী লীগের রাজনীতি কি, বাংলাদেশে আওয়ামী লীগ হচ্ছে একটা অসাম্প্রদায়িক রাজনীতি দেখতে চায়, একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ দেখতে চায়। আমরা কেন বাংলাদেশ আওয়ামী লীগকে সাপোর্ট করি বিদেশে থাকার সত্ত্বেও? কারণ আমরা চাই বাংলাদেশে একটা অসাম্প্রদায়িক বাংলাদেশ হোক। বাংলাদেশ একটা দেশ যেখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই থাকবে। 5ই আগস্টের পরে আপনি দেখেন 3402 জন পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে, তার কি বিচার করা হয়েছে? তাদেরকে ইনডিমনিটি দেওয়া হলো। কারণ ইনডিমনিটি কখন দেয়? যখন জানে যে এখানে দোষ আছে। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে নির্বিচারে হত্যা করা হলো। সনাতন ধর্মে অবলম্বী ভাই বোন যারা, তাদেরকে নির্বিচারে হত্যা করা হলো। হত্যা করে আপনার গাছ ব্রিজের সাথে ঝুলায় রাখা হলো। এগুলো কি একটা স্বাধীন সভ্য দেশে সম্ভব? 2025 সন এটা। তো আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে চায়? কারণ তারা তারা বাংলাদেশটাকে ব্যাকফুটে নিয়ে যেতে চাইতেছে। এখন আসেন, নতুন করে কেন এই যে আবার শুরু করলো যে আওয়ামী লীগ নিষিদ্ধের এটা এটা হচ্ছে যে আপনার মানে যে করিডোর যে ইস্যু, বাংলাদেশ চট্টগ্রাম বর্ডার অলরেডি বাংলাদেশ আর্মির কন্ট্রোলে নাই, আমরা যে মেসেজগুলো পাচ্ছি। এই ইস্যুগুলো ধামাচাপা দেওয়ার জন্য এবং বিশ্বস্ত সূত্রে আজকে আমি মেসেজ পেয়েছি যে আপনার আহ, আমেরিকান 4 জন নাগরিক বাংলাদেশে ঢুকছে এবং তাদের উদ্দেশ্য হচ্ছে আরাকান আর্মির কাছে আর্মস ডেলিভার করার জন্য। এই তথ্যগুলো তো আমাদের কাছে আসতেছে। এগুলো তো বাংলাদেশের কোনো মিডিয়াতে এখনো প্রচার হচ্ছে না। কারণ কি? কারণ ইউনুসের প্রেস উইং লিখিত প্রেসক্রিপশন দিয়ে দেয় যে কিভাবে নিউজগুলো বন্ধ করা যায়। আর এখন আসেন যে বাংলাদেশের নিষিদ্ধের আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন। আমরা 5ই আগস্টের পরে সুইডেন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী, আমরা সুইডেনের বিভিন্ন রাজনীতিবিদদের সাথে কথা বলছি। একজনকে নাম উল্লেখ করে দিই, কাদির কাশোয়াগি, ওনার সাথে আমরা দেখা করছি। ওনাকে বাংলাদেশের প্রেক্ষাপট তুলে ধরা হয়েছে। উনিও আমাদেরকে তখন বলছে যে আর্মির ভিতরে একটা অংশ তারা চায় হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। কিন্তু আর্মির ভিতরে এই অংশগুলো কোথা থেকে আসলো? এরা এই জঙ্গি হিজবুত তাহিদের সদস্য, এরা কোথা থেকে আসলো? এরা বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কে? এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ আসলে কি নিষিদ্ধ করতে পারবে? পারবে না। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ তো ভাই ক্যান্টনমেন্টে তৈরি হয় নাই। বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের আওয়ামী লীগ, জনগণের মধ্য থেকে বাংলাদেশ আওয়ামী লীগ হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগই বাংলাদেশকে স্বাধীনতা দিছে, একটা দেশকে জন্ম দিছে বাংলাদেশ আওয়ামী লীগ। সো এই দলকে নিষিদ্ধ করা আসলেই কখনো সম্ভব না। এটা হচ্ছে একটা চক্রান্ত বাংলাদেশের মানুষের, জনগণের চিন্তাকে এবং ইয়েটাকে ঘুরানোর জন্য। মানে ইস্যুটাকে, এই যে আপনার করিডোর ইস্যু, এই যে বিভিন্ন যে ইস্যুগুলো আসে, এই ইস্যুগুলোকে ঘোরানোর জন্য তারা এই নতুন একটা নাটক তৈরি করছে। এই নাটক বেশি থ্যাংক দিন ইউ, চলবে থ্যাংক না, ইউ আপনি কবির এক ভাই। দুই দিনের ভিতরে দেখবেন এই নাটক শেষ জি, হয়ে যাবে। থ্যাংক ইউ। আমি ধন্যবাদ। একটু দাদার কাছে যেতে চাই। দাদা, দাদা, বিভিন্ন সূত্রে আমরা জানতে পারছি যে আওয়ামী লীগ বাংলাদেশে নেতৃত্ব দেওয়ার জন্য, সশরীরে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার জন্য একজন নেতার সন্ধান করছে, যিনি সেই নেতা শেখ হাসিনার বিকল্প না। সেই নেতা শেখ হাসিনার বার্তাবাহক বা বার্তা প্রেরক, বা আমরা যদি বলি শেখ হাসিনার শ্যাডো হিসেবে কাজ করবেন, যিনি সশরীরে দেশে থেকে করতে পারবেন, যার দলীয় নেতাকর্মীদের মধ্যে গ্রহণযোগ্যতা রয়েছে, আহ, যিনি আসলে সাহসের সঙ্গে অতীতে যেভাবে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে আওয়ামী লীগের প্রবীণ নেতারা সহযোগিতা করেছে, এরকম একজন নেতার সন্ধান করছে আওয়ামী লীগ।
এটা কতটুকু সত্য, বা যদি সত্য হয়ে থাকে তাহলে এমন কাউকে খুঁজে এখনো পাওয়া গেছে কিনা, দাদা যদি বলেন। এটি হয়তো কারো অনুমান, কারো ভাবনা হতে পারে। আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মী, যোগ্য নেতাকর্মী রয়ে গেছেন, যারা দেশেও আছেন, এখনো দেশের বাইরেও যারা আছে, তারা দেশে থাকা আছে। আসলে আসলে সময়ের উপর যে সিদ্ধান্তটা নেওয়া এই মুহূর্তে, আহ, আমি আগেই বলেছি, কোন আইনের শাসন নাই, ন্যায় বিচার নাই, জবাবদিহিতা নাই। কোর্টকে, সর্বোচ্চ আদালতকে তারা একেবারেই কবজা করে নিয়েছেন, মন মতো রায় দিচ্ছেন কোর্ট থেকে। অর্থাৎ তাহলে 21শে আগস্টের মামলায় সব খালাস। তাহলে কি 21শে আগস্টে কোনো ঘটনা ঘটে নাই? তাহলে কি আইভি রহমান মারা যায় নাই? 24 জন মারা যায় নাই? আমরা গ্যারেন্টিতে হই নাই? একের পর এক সর্বোচ্চ আদালত থেকে শুরু করে একবার নিম্ন আদালত পর্যন্ত, এবং পুলিশ প্রশাসনের সর্বস্তরটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। যেই কারণে আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে প্রকাশ্যে মিছিল মিটিং করতে গেলে, আমি আগেই বলেছি যে 10 জন বা 20 জনের মিছিল করলে গ্রেপ্তার করে নেওয়া হয় 200 লোককে। ঠিক এই জায়গাটা দাঁড়িয়ে আহ কর্মী ক্ষয় কতটুকু করব, কতক্ষণ করব, সেগুলো একান্ত রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, গোপন সিদ্ধান্তের বিষয়। আমরা কোন রূপে, কিভাবে, কখন রাজনৈতিক ভাবে এদিকে মোকাবেলাটা করব, এটা কিন্তু আপনি যেটা বলেছেন যে ব্যক্তি বিশেষ খোঁজা হচ্ছে, সেটা ঠিক। যোগ্য লোকের অভাব নেই আওয়ামী লীগের। আওয়ামী লীগের একটা জেলা উপজেলা পর্যায়ের নেতারা অনেক ম্যাচিউর। কেন্দ্রীয় নেতারা তো তাদের হাইটটাই আলাদা। আমাদের জেলা উপজেলা পর্যায়ের নেতারাও কিন্তু অনেক ম্যাচিউর। তারাই যে কেউ এসে পার্টির নেত্রীর নির্দেশে, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যার পরামর্শ নিয়ে দলটাকে মানে সহায়তা করতে পারবেন, দল পুনর্গঠনে কাজ করতে পারবেন। সেটি নিয়ে খুব বেশি ভাবনা নেই। আওয়ামী লীগ তার প্রথম হচ্ছে কর্মীদেরকে রক্ষা করা, কর্মীর জীবন রক্ষা করা। আহ, ঘরে থাকতে না পারার পরেও আহ, জুলুম নির্যাতন চালাবাজির শিকার হতে হচ্ছে। দেখেছেন যে বাচ্চা 3 বছরের শিশুকেও জেনে নিতে হচ্ছে। সন্তান যুবলীগ করে যে জন্য মাকে ধর্ষণের শিকার হতে হচ্ছে। মানে এই যে একটা চরমতম অমানবিক, অর্থাৎ দীর্ঘ বলা হয় ক্লিনজিং, আওয়ামী লীগকে ক্লিনজিং করা, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে ক্লিনজিং করা, আওয়ামী লীগকে ক্লিনজিং করা, এথনিক ক্লিনজিং যেটা, এটা ওরা করছে ওদের তথাকথিত ভদ্রবেশী একটা আবরণ দেখিয়ে। মূলত এইখানে আমাদের কর্মীকে বাঁচিয়ে রেখে আহ কর্মীর জীবন এবং তার পরিবার সম্পদকে যথাসম্ভব আহ, রক্ষা করেই কিন্তু রাজনৈতিক কর্মসূচি আমরা নেত্রী ঠিক করবেন। এবং আহ, সুনির্দিষ্ট কাউকে খুঁজে হচ্ছে এটা ভাবার কোনো কারণ নেই। আমাদের একাধিক অসংখ্য যোগ্য লোক আছে বাংলাদেশ আওয়ামী লীগের। দাদা দাদা দাদা, অনেক যোগ্য লোক আছে, আমি আপনার সঙ্গে একমত, কিন্তু সকল যোগ্য লোকের দলের নেতাকর্মীদের কাছে সমান গ্রহণযোগ্যতা তো নেই, নিশ্চয়ই এটা আপনি আমার সঙ্গে একমত হবেন। আমরা গ্রহণযোগ্যতা তাহলে আমাদের দলটা, এখানে ফুটবল লেফট উইংয়ে খেলবে, কেউ রাইট উইংয়ে খেলবে, কেউ ডিফেন্সে খেলবে, কেউ স্ট্রাইকিং এ খেলবে। যদি ব্যাডমিন্টনে ধরি, কেউ বলার থাকবে, কেউ ব্যাটসম্যান থাকবে, কেউ হয়তো অলরাউন্ডার থাকবে, কেউ উইকেট কিপার থাকবে। কাজেই সবাইকে নিয়েই কিন্তু টিম, ইটস টিম ওয়ার্ক। আমার এখানে বুদ্ধিজীবী লাগবে, শিক্ষক লাগবে, আমার এখানে ডিপ্লোমেট, মানে পররাষ্ট্রনীতিতে লোক লাগবে, এখানে আমার মাঠ কর্মী লাগবে, এখানে আমার অর্থনীতিবিদ, অর্থনীতি বোঝার লোক লাগবে, আমার শিক্ষানীতি কি হবে সেটা বোঝার লোক লাগবে। আপ- অবশ্যই তার সাথে দেশপ্রেম এবং মুক্তিযুদ্ধের চেতনার ওই জায়গাটুকু থাকতে হবে। কাজেই টিম ওয়ার্ক। সবাইকে নিয়ে সবাই সব কাজ পারবে। যে গান গায় সে হয়তো ফুটবল খেলতে নাও পারে, যে খেলতে পারে সে হয়তো সে তার নাও বাজাতে পারে, কিন্তু আমাকে একটা টিম ওয়ার্ক, ইটস এ টিম ওয়ার্ক। সবাইকে নিয়েই দলটা আমরা নেত্রী সাজিয়ে তুলবেন এবং পুনর্গঠন করবেন। জি দাদা, দাদা আপনার মেসেজ ক্লিয়ার দাদা। আমরা পরবর্তী প্রশ্নে একটু যেতে চাই, আপনি কে দিয়ে শুরু করব, পরে আবার কবিরের কাছ থেকে একটু শুনবো। সেটা হচ্ছে যে
আগামী নির্বাচন যেটা ডিসেম্বরে বা তারপরের বছর জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিত হওয়ার কথা বারবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান থেকে বলা হচ্ছে, আর যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয় এবং নির্বাচন কমিশন কর্তৃক যদি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা না হয় এবং যদি নির্বাচনটা অনুষ্ঠিত হয়, সেই ক্ষেত্রে কি আগামী নির্বাচনে এই ডিসেম্বরে বা তারপরের বছর জুলাইয়ে আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার পরিকল্পনা আছে কিনা? মাননীয় নেত্রী গত দুদিন আগেই বলেছেন যে আসলে এই ইউনূসের সরকার নির্বাচন দেবে না, টালবাহানা করে নানা অজুহাতে ওরা নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করবে। কাজেই নির্বাচন হচ্ছে গণতন্ত্রের, জনগণের মত প্রকাশের অন্যতম প্রধানতম একটি পর্ব। এটি অবশ্যই হতে হবে, কিন্তু ইউনূসের মতো এই আহ, একটা দখলদার বর্বর সরকারের অধীনে মাননীয় নেত্রী রিপিটেডলি বলেছেন ইউনূসের অধীনে বা ইউনূস সরকারে থাকা অবস্থায় কোন নির্বাচনে, প্রহসনের নির্বাচনে, সকল নির্বাচনে আওয়ামী লীগ যাবে না। বরং আওয়ামী লীগ এই সরকারকে উৎখাত করেই একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করবে। দাদা, থ্যাংক ইউ। কবির ভাই, আপনি আপনি কি মনে করেন যে এই ইউনূস সরকারের অধীনে নির্বাচন যদি পরিস্থিতি এমন হয় যে মনে হচ্ছে যে না, নির্বাচনী মাঠটা একেবারেই সবার জন্য সমান আছে, সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা বা করা উচিত হবে কিনা? না, যেখানে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন এবং আমার নেতা পঙ্কজ দা অলরেডি বলছেন, তো সেখানে আমার তো ভিন্ন মত থাকার কোনো প্রশ্নই আসে না। কারণ আওয়ামী লীগের সম্পর্কে সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার হচ্ছে জননেত্রী শেখ হাসিনার। সো জননেত্রী শেখ হাসিনা যেহেতু উনি খুব বিজ্ঞ এবং প্রজ্ঞাবান একজন নেত্রী, উনি ভালো করেই জানেন যে এই ইনুস একটা পাপেট নির্বাচন করবে, যে নির্বাচনে অংশগ্রহণ করা আওয়ামী লীগের জন্য সমীচীন হবে না। দাদা, আমার একটা একটা কৌতূহল আছে, সেই কৌতূহলটা আমি অনেকে জিজ্ঞেস করতে চাই, কিন্তু সেটা আমি কারোর কাছে প্রশ্ন পাই না। আপনাকে যেহেতু পেয়েছি, আপনি প্রবীণ রাজনীতিবিদ এবং আপনি দেশের একেবারে সর্বোচ্চ পর্যায়ে রাজনীতি করার সুযোগ হয়েছে আপনার। এই যে গত 16 বছরে, 15 বছরে আমরা যে দেখলাম যে আওয়ামী লীগের আহ, যদিও বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি ছিল কাগজে পত্রে, কিন্তু আলটিমেটলি বিরোধী দল হিসেবে আওয়ামী লীগের কথাবার্তায় কার্যক্রমে সবসময় বিএনপিকেই বলা হয়েছে বিরোধী দল হিসেবে। কিন্তু 5ই আগস্টের পরে আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখনই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ওঠে, তখনই বিএনপির মহাসচিব থেকে শুরু করে তারেক রহমান পর্যন্ত প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে আমরা নই, আমরা আওয়ামী লীগের ব্যাপারে সিদ্ধান্ত নিবে হচ্ছে জনগণ। এবং তারা কিন্তু গতকালকে এবং আজকে পর্যন্ত একই বক্তব্য মির্জা ফখরুল দিয়েছেন। এই মির্জা ফখরুলের যে বক্তব্য, এটাকে সাধুবাদ জানাই আমি, কিন্তু আমার যেটা জানার আগ্রহ সেটা হলো যে এইটা কি আসলে গণতন্ত্রের জন্য মির্জা ফখরুল বলছেন তার মানে খোলা মনে, নাকি এটা কোনো রাজনৈতিক স্ট্যান্ডবাজি বলে আপনি মনে করেন? এটা আসলে একটু ক্লিয়ার হতে চাই। আহ, মাঠ পর্যায়ে যদি একটু খোঁজ নেন, সেন্ট্রালি যেমন ওই কতগুলো লুটেরা, ওই কতগুলো ওই ইউনুস, তা বা ওই যে এই তার গভর্নমেন্ট মাননীয় নেত্রীকে হিউমিলেট করার চেষ্টা করছেন, দেশটাকে বিক্রি করে দেশের সার্বভৌমত্ব এবং অখণ্ডতাকে বিপন্ন করার ষড়যন্ত্রে লিপ্ত। কিন্তু মাঠ পর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের নিধনযোগ্য, আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা, আওয়ামী লীগের বাড়িঘর লুটপাট, হামলা, ধর্ষণ, দখলদারিত্ব, এখানে কারা ইনভলভ? এরা কারা? বাদীগুলো কারা? পুলিশকে, থানা পুলিশ, ওসি, এসপি, ইউনো, ওসি কারা নিয়ন্ত্রণ করছে? বিএনপি এবং জামাত। প্রশাসনে, শিক্ষা প্রতিষ্ঠানে, সামাজিক প্রতিষ্ঠানগুলোতে, সকল জায়গায় বিএনপি জামাত। কারণ ইউনূসের অত লোক নেই। জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ নিধনযোগ্য, বিএনপি জামাত।
মির্জা ফখরুল সাহেব বা বিএনপি যদি বলছেন, ঠিক আছে, এটি শুনতে ভালো লাগছে। তারা যদি প্রকৃত অর্থে আওয়ামী লীগের মিত্র হতেন, বন্ধু হতেন, তাহলে এই নির্যাতনটা, অন্তত মামলাটা, প্রতিদিন প্রতি মুহূর্তে মামলা হচ্ছে, মামলার বাদী হচ্ছে সব বিএনপি আর জামাত। এটা যদি বন্ধ করে ওই কথা বলতেন, তাহলে বুঝতাম যে এটি আন্তরিক কথা। আওয়ামী লীগ মাঠে না থাকলে ভোটের অঙ্কটা উল্টে যেতে পারে। এনসিপি আর জামাত ক্ষমতা দখল করতে পারে। আওয়ামী লীগ বিএনপি কাছাকাছি না থাকলে আহ, নির্বাচনের ফলাফল আহ, যেটা হয় আর কি, সেই আশঙ্কা কিন্তু বিএনপির মধ্যে আছে। আমি বলবো, যদি বিএনপি আন্তরিকভাবেই চায় গণতন্ত্র এবং নির্বাচন, তাহলে তাদের মাঠ পর্যায়ে, জেলা উপজেলা পর্যায়ে আওয়ামী লীগ যে নিধন যজ্ঞে বিএনপি আর জামাত ব্যস্ত, সেটি বন্ধ হওয়া উচিত। দাদা, দাদা, আপনার কথা ঠিক আছে, অনেক সুন্দর, কিন্তু গত 16 বছরে কি বিএনপি নেতাদেরকে কি আওয়ামী লীগ ছাড় দিয়েছিল? তাদের নামে কয়েক হাজার মামলা হয়েছে, কয়েক লক্ষ নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছে, এবং বিএনপি কিন্তু এখনো পর্যন্ত যেটা করছে সেটা হচ্ছে কোথাও অভিযোগ পেলে তারা কিন্তু দলীয় নেতা কর্মীদেরকে বহিষ্কার করছে। আওয়ামী লীগের 16 বছরে কিন্তু আমরা এমনটা দেখতে পাইনি। তো সেই তুলনায় কি মনে হচ্ছে না যে আওয়ামী লীগের তুলনায় 16 বছর আওয়ামী লীগ যেভাবে করেছে, তারা তো মাত্র 8-9 মাস, সেটা তুলনামূলক কিছুটা কমই মনে হচ্ছে না দাদা? 16 বছরে আওয়ামী লীগ কি করেছে এবং কেন করেছে, আহ, আমি তুলনায় যাব না। এই 8-9 মাসে জনগণের যে মনের ভাব, তা যদি আপনি রিড করতে পারেন, পাবলিক সেন্টিমেন্টটা যদি, পালসটা রিড করতে পারেন, তাহলেই বুঝবেন যে 16 বছরে আওয়ামী লীগ যা করেছে, 9 মাসে তার কত গুণ বেশি করেছে। আর 16 বছরে আওয়ামী লীগ কখন করলো? আওয়ামী লীগ করেনি, ওরা যখন নির্বাচনে না এসে নির্বাচন বানচালের চেষ্টা করলো। মনে হতে পারে যে আওয়ামী লীগ করেছে, আপনারা আহ, সস্তা কথায় বলবেন। একের পর এক উদাহরণ দিয়ে বলি। যুদ্ধ অপরাধীদের বিচার করতে হবে, জনগণের ম্যান্ডেট ছিল, জনগণের রায় ছিল। যুদ্ধবাজদের বিচার করতে যাওয়ার পরে একের পর এক এই যে সাইদিকে যারা দেখা গেছে এই নামে, যখনই কোনো যুদ্ধপরাধীদের বিচারের প্রক্রিয়া শুরু হলো, হরতালের নামে সারা বাংলাদেশে লুটপাট, আগুন দেওয়া। এখন যা হচ্ছে তার থেকে কি কম হয়েছে? এবার যেমন 4 তারিখে সিরাজগঞ্জে আপনার আহ, পুলিশ ক্যাম্পে আগুন দিয়ে 17 জন পুলিশকে মারলো। আওয়ামী লীগ ক্ষমতায় জামাতের বা যুদ্ধবন্দীদের বিচারের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য সুন্দরগঞ্জের পুলিশ বাড়িতে বাইরে থেকে শিকল দিয়ে আগুন দিয়ে পুলিশ হত্যা করেনি। সাতক্ষীরা আওয়ামী লীগের সেক্রেটারি বাড়িতে বাড়ি থেকে তালা দিয়ে দিয়ে ঘরে আগুন দিয়ে আওয়ামী লীগের সেক্রেটারিকে পরিবার সপরিবারে হত্যা করে নাই। কাজেই নাশকতা করেছে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছে, আগুন দিয়েছে, বাসে আগুন দিয়ে মানুষ মরেছে বিএনপি জামাত। তার বিরুদ্ধে প্রশাসন, সরকার বা সরকারের প্রশাসন যন্ত্র আইন শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করা, জনগণের জীবন মালের নিরাপত্তা দেওয়া সরকারের দায়িত্ব। সেটি সরকারের পক্ষ থেকে প্রশাসন করেছে। নাশকতা, ধ্বংসাত্মক কর্মকাণ্ড কিন্তু করেছে বিএনপি জামাত 14 সালের নির্বাচনের নামে। অথবা এই যে বলেন আপনি, ওরা বলে হেফাজত হেফাজত, আপনি বলেন হেফাজতকে পারমিশন কে দিল? নেত্রী। সমাবেশ করার, বড় হুজুর মাহফিল বয়ান করবেন বা কথা বলবেন, পারমিশন কিন্তু সে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দিয়েছেন। অর্থাৎ হেফাজতকে শাপলা চত্বরে সমাবেশের জায়গাটা আওয়ামী লীগ দিল। সমাবেশের নামে সমাবেশকে একটা ধ্বংসাত্মক জায়গায় নিয়ে যাওয়া, সমাবেশে আগত লোকজনদেরকে দিয়ে ঢাকা শহরকে, মতিঝিলে ব্যাংক পাড়ায় সচিবালয়, বঙ্গভবন, সমস্ত ব্যাংকগুলোর হেড অফিস এখানে, বাংলাদেশ ব্যাংক এখানে, কমলাপুর রেল স্টেশন এখানে, দেশের হার্ট বলি, নার্ভ সেন্সিটিভ জায়গাটা হচ্ছে মতিঝিল। কি হলো সারাদিন? আগুন দিয়ে ব্লক করে, বায়তুল মোকাররম মসজিদে হামলা করে গোটা ঢাকা শহরকে একদিনে নরকে পরিণত করলেন।
তো যে সমস্ত নারী পুরুষ কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকে আটকা পড়লো, অফিসে গিয়ে প্রাইভেট সেক্টরের অফিসে গিয়ে হামলা পড়লো, যারা বঙ্গভবনে আটকা পড়লো, সচিবালয়ে আটকা পড়লো, তাদেরকে উদ্ধার করার দায়িত্ব কার? সরকারের না? জি তাদেরকে সরকারের উদ্ধার করার দায়িত্ব। কাজেই জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী তার সৎ উদ্দেশ্য থেকে, ভালোবাসা থেকে, আবেগ থেকে তাদেরকে সমাবেশের অনুমতি দিয়েছিলেন। সেটাকে বিএনপি এবং জামাত নাশকতার জায়গায় নিয়ে গেছে এবং ওই হেফাজতের কাঁধে ভর করে বিএনপি জামাত মানুষ হত্যা করেছে। লক্ষ লক্ষ সরকারি বেসরকারি কর্মকর্তাকে জিম্মি করে রেখেছে ঢাকা শহরে। কাজেই যে সকল কর্মকর্তা কর্মচারী, ব্যাংক, আমি আগেই বলেছি, বাংলাদেশ ব্যাংক, বঙ্গভবন, সচিবালয়, হাইকোর্ট, জিপিও, সব সেন্সিটিভ অর্গানগুলো এখানে, এগুলো রক্ষার দায়িত্ব তো সরকারের, প্রশাসনের। এবং জি দাদা, জি সম্পদ রক্ষার জন্য, জনগণের জানমাল রক্ষার জন্য, অফিস আদালতে আটকে পড়া সাধারণ মানুষের জীবন রক্ষার জন্য প্রশাসন ব্যবস্থা নিয়েছে। জি কাজেই দাদা, দাদা আপনি দাদা, তখন, আমি শেষ করি, জি দাদা, প্লিজ প্লিজ। নির্বাচন বানচালের নামে যে নাশকতা, ভোট কেন্দ্রে আগুন, প্রিজাইডিং অফিসার হত্যা, শিশু হত্যা, শিক্ষক হত্যা, পুলিশ হত্যা, আপনি মনে করেন আর্মির গাড়িতে আর্মি হত্যা, বিজিবি হত্যা, র্যাব হত্যা, কারা করেছে? বিএনপি জামাত। আর এই সরকারের কর্মকর্তা কর্মচারী, আইন প্রয়োগকারী সমস্ত লোকজন, মানুষের জানমাল রক্ষার জন্য ব্যবস্থা নিয়েছে প্রশাসন। তার সাথে আজকের যে নাশকতা, আমরা যদি 2001 থেকে 2004-এর প্রতিশোধ নিতাম, আমরা যদি মাননীয় নেত্রী আমাদের মিনিমাম অ্যালাউ করতেন যে 2001 থেকে 2004 যা বিএনপি জামাত করেছে তার মিনিমাম প্রতিশোধ নিতাম, বিএনপি কে খুঁজে পেতেন না বাংলাদেশে। কিন্তু জি দেশের দাদা, স্বার্থে, আপনার এই কথা প্রশ্ন যুক্তি আছে দাদা। আমি দাদা শেষ করি আমার, কথা, জি এটা প্লিজ দাদা, ইম্পর্টেন্ট প্লিজ এই প্রসঙ্গটা। প্লিজ আমরা প্লিজ দাদা। কিন্তু 2001 থেকে 2004 বিএনপি জামাত যা করেছে, আওয়ামী লীগ তার প্রতিশোধ নেয় নাই, প্রতিহিংসা দেখায় নাই। আপনার মনে রাখতে হবে যে কি না করেছে ওরা। ধর্ষণ, গণধর্ষণ, লুটপাট, হাজার হাজার নেতাকর্মীদের পঙ্গু করা, জেলে দেওয়া, মামলা দেওয়া, 21শে আগস্টের গ্রেনেড হামলা, এইটার যদি প্রতিশোধ আমরা নিতাম প্রথম 5 বছরেই, বিএনপি কে খুঁজে পাওয়া যেত বাংলাদেশে। দাদা জনমনে প্রশ্ন, আমার অনুষ্ঠানটার নাম জনমনে প্রশ্ন, আর জনমনে কিছু প্রশ্ন আছে দাদা। 2024 নির্বাচনের পরে এই 5ই আগস্ট পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আপনারা ছিলেন, অর্থাৎ আওয়ামী লীগ ছিল। অর্থাৎ যখন কোন সরকার ক্ষমতায় থাকে এই দেশের ভালো মন্দ সকল দায়ভার হচ্ছে সেই সরকারের। এখন জনমনের প্রশ্ন হচ্ছে যে এই যে 5ই আগস্টটা ঘটলো, হ্যাঁ আপনি উদাহরণ দিয়েছেন যে 21শে আগস্ট কিন্তু বাংলাদেশে ঘটেছিল, তাহলে কি সেখানে কেউ মারা যায় না? তাহলে সবাই খালাস পেল কিভাবে? আপনার এই কথা সম্পূর্ণ যুক্তি আছে। একই প্রশ্ন জনগণের মনেও আছে, তাহলে লুৎফুজ্জামান বাবর থেকে শুরু করে প্রত্যেকে কিভাবে খালাস পেল? এটা যেমন সত্যি, তেমনি 5ই আগস্টের আগ পর্যন্ত কিন্তু আমরা মৃত্যু সংখ্যা নিয়ে একটু ঝামেলা আছে। কেউ 1400 বলছে, কেউ 800 বলছে, ধরে নিলাম দাদা আমরা এবারে যে 1000 মানুষ যদি মারা গিয়ে থাকে, তাহলে এই যে হত্যাকাণ্ডটা ঘটলো, এরা তো বাংলাদেশের সবাই নাগরিক, হতে পারে বিএনপি জামাতের লোক, আওয়ামী লীগ নেতা কর্মীও মারা গেছে। তাহলে সরকার হিসেবে আওয়ামী লীগের দায়ভার তো আওয়ামী লীগ অস্বীকার করতে পারে না। তা আওয়ামী লীগ তাদের এই দায়ভার স্বীকার করবে কিনা এবং সেটার জন্য আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার জন্য কোনো চিন্তা ভাবনা করছে কিনা, দায়ভারটা স্বীকার করবে কিনা আওয়ামী লীগ তাদের ব্যর্থতা? আমি খুব স্পষ্ট করেই বলি, আওয়ামী লীগ বা আমি ততটুকুর জন্যই দায় নেব যতটুকুর জন্য আমি দায়ী। যদি আমি দায়ী হই, সেই দায়টা আমার, সেটা নিতে আমার আপত্তি নেই। আপনাকে একটু আমি অধ্যায়গুলো বলি। জুন মাস বা জুলাই মাসে শাহবাগ থেকে শুরু করে শাহবাগ দখল করলো, যান চলাচল বন্ধ করলো, শেরাটন বলতে আজকে ইন্টারকন্টিনেন্টাল রাস্তা ব্লক করলো, বাংলা মোটর ব্লক করলো, ফার্ম গেট পর্যন্ত এলো, বঙ্গভবন ঘেরাও করতে গেল। কোথাও কি পুলিশ বাধা দিয়েছে? কোথাও কি পুলিশ টুশব্দ করেছে?
পুলিশ সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী তার সর্বোচ্চ সহনশীলতা ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। কোথাও আওয়ামী লীগ বা জননেত্রী শেখ হাসিনা হত্যা অথবা নির্যাতনের মাধ্যমে এই আন্দোলন, সকল আন্দোলন বা ছাত্রদের যে দাবি, এর বিরুদ্ধে কঠোর হননি। বঙ্গভবনে যাওয়ার পথেও যেই ঔদ্ধত্য দেখালো, যে দুর্ব্যবহার করলো ওরা, তারপরে কিন্তু পুলিশ সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে। বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ফার্ম গেট পর্যন্ত রাস্তা ব্লক করে রাখলো, প্রভোগ করলো, উস্কানি দিল। সরকারের পক্ষ থেকে কিচ্ছু বলা হয় নাই। 18 তারিখ যখন বাংলাদেশ টেলিভিশন, সেতু ভবন, মেট্রো রেল সহ সেন্সিটিভ যে জায়গাগুলোতে আগুন দিল, একেবারে প্রকাশ্যে নাশকতা করলো, তখন সম্পদ রক্ষার জন্য রাষ্ট্র বা রাষ্ট্রযন্ত্রকে উদ্যোগ নিতে হয়েছে। এবং আপনি মুগ্ধর বাবার কমেন্টসই পড়েন না কেন, প্রতিটি হত্যাকাণ্ড নিয়ে কিন্তু বিতর্ক আছে। জি দাদা, প্রত্যেকটা কাজেই হত্যাকাণ্ড নিয়ে এই বিতর্ক আছে। হত্যাকাণ্ডে যে কথা উপদেষ্টা সাগর সাহেব বলেছেন, 7.6 এর যে বোরের যে গুলি, এইগুলি পুলিশের নাই। এইগুলি করতে গেল, এগুলি কাদের গুলি? এই অস্ত্র কাদের অস্ত্র? স্নাইপার গান কাদের অস্ত্র? প্রতিদিন ফেসবুকে বা রিলে অনেক ফুটেজ আসছে, কোথাও পুলিশের ইনভলভেন্সি নাই। কিছু কিছু ক্ষেত্রে, যখন আপনি আগেই বলেছি, সরকার সর্বোচ্চ সংযম এবং ধৈর্যের পরীক্ষা দিয়েছে। সরকারের ধৈর্যের পরীক্ষা, এটিকে ওরা, হতে পারে দুর্বলতা, অথবা ওদের যে ওই মেটিকুলাস যে ডিজাইন, যে সরকারকে প্রভোগ করতে হবে, পুলিশকে উত্তেজিত করতে হবে। আপনি বলেন, আমরা কারফিউ দেখেছি ছাত্র জীবন থেকে এই পর্যন্ত। কারফিউ আমরা হয়তো দিয়েছি, সরকার কারফিউ দিয়েছে, কারফিউ থেকে কিছু বন্ধ ছিল? কার্যত কারফিউতে হয়তো, আমি বলি, কারফিউতে তো একটা পাখি ওড়ার কথা না। কারফিউতে কেউ রাস্তায় বের হওয়ার কথা না। দেখেন আপনি, 18-19 তারিখ থেকে কারফিউ, হয়তো কারফিউ হয়েছে নামে, কিন্তু কি বন্ধ ছিল? কিচ্ছু বন্ধ ছিল না, সব স্বাভাবিক ছিল। কাজেই এটা আগেই বলেছি, আমরা জনগণের কল্যাণে আওয়ামী লীগের রাজনীতি। আচ্ছা দাদার হ্যাঁ দাদা, বলেন যদি শেষে বলেন আমি আমি একটু অ্যাড করতে চাচ্ছি দাদার সাথে। দাদা কয়েকটা বলেন। পয়েন্ট তুলছে, যেমন যে এম শাকাত হোসেন বলছে বুলেট 7.2 মিলিমিটারের, যেটা আমাদের পুলিশের কাছে নাই। দাদা আরেকটা জিনিস আমি দাদাকে মনে করাই দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সাইদ হত্যাটা, সাইদ যে যার পরে আন্দোলনটা মানে বেগবান হয়, এটা তো পুরো প্রি প্ল্যান। সাইদ সাইদ একদম। তো পুলিশের গুলিতে মারা যায় না। আপনি যদি দেখেন সাইদকে, কিন্তু সাইদের পোস্টমর্টেম রিপোর্টে বের হয়েছে যে সাইদের মাথার ভিতরে আঘাত পাওয়া হয়েছে। সাইদ পুলিশের ছররা গুলিতে আহত হইল, তাকে হাসপাতালে নেওয়া হইলো 4 ঘন্টা না 5 ঘন্টা পরে। এতক্ষণ সাইদ কোথায় ছিল? আবু সাইদ রাজশাহীর। যার পর, যার রংপুরে, ফল, হ্যাঁ রংপুরে। সরি রংপুরে। রংপুরে, রংপুরে হ্যাঁ। হুম। তো যার পরবর্তীতেই তো এই আন্দোলনটা, মানে ছাত্র আন্দোলন বেগবান হয়। এগুলো তো তো ওদের প্রি প্ল্যান। এই যে ক্যামেরা, সাইদকে গুলি করা হবে, সাইদ ক্যামেরার সামনে থাকবে, এবং দিস ইজ তখন ক্যামেরা কোথায় মেটিকুলাস, ছিল? এগুলি দিস ইজ মেটিকুলাস স্ক্রিপ্টেড, ডিজাইন, এগুলি দিস মেটিকুলাস ইজ ডিজাইন, মেটিকুলাস ডিজাইন। স্ক্রিপ্টেড ডিজাইন। এবং তাকে তাকে তখন তো হাসপাতালে নেওয়া হয় নাই, তাকে না হাসপাতালে নেওয়া হলো 5 ঘন্টা 6 ঘন্টা পরে। এবং তার মাথার ভিতরে আঘাত পাওয়া গেল। তো আপনি আপনি আমাকে এমন একটা অপরাধে, মানে আপনি আমাকে ক্ষমা চাইতে বলতেছেন যে অপরাধের সাথে আমি জড়িত না। আওয়ামী লীগ কেন সেই অপরাধের দায়ভার নিবে? আওয়ামী লীগের কোনো নেতা, জননেত্রী শেখ হাসিনা কি বলছে যে তোমাদেরকে গুলি করে মারা হবে?
কোনো কোথাও? বা আওয়ামী লীগের কোনো একজন নেতাকে দেখাইতে পারবেন যে বলা হয়েছে যে গুলি করতে ছাত্রদেরকে? বা আওয়ামী লীগের কোনো নেতা রাজপথে নেমে গুলি করছে? তাহলে আওয়ামী লীগ যে কাজটা করে নাই সেই কাজের দায়ভার কেন আওয়ামী লীগ নেবে, কেন ক্ষমা চাবে? আওয়ামী লীগের প্রশাসনিক ব্যর্থতা আছে কিনা? আওয়ামী লীগ তো তখন রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। আওয়ামী লীগের প্রশাসনিক ব্যস্ততা না, দাদা যেমন বলছে, আপনি আপনি আমার টিভি জ্বালাই দিতেছেন, আপনি আমার থানা লুট করে নিয়ে যাচ্ছেন, আপনি আমার মেট্রো রেল জ্বালাই দিতেছেন, তো পুলিশের কাজ কি? জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষা করা, এটা হচ্ছে পুলিশের দায়িত্ব। পুলিশ তার নিজস্ব, পুলিশের নিজস্ব কোড অ্যান্ড কোড আছে। মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চাইলে, চীনে থাকে নাই, টিয়ানানমেন করে 10,000 মানুষ হত্যা করে চীন ক্ষমতায় আছে না? জি। শেখ হাসিনা তো চাইলে আহ, ক্ষমতায় যদি জোর করে থাকতে চাইতো, মানুষ রক্তপাত ঘটিয়ে, মানে কি বলবো, যে রক্তস্রোতের মধ্যে মাধ্যমে ক্ষমতা থাকতে চাইতেন, তাহলে তো আরো ভয়ঙ্কর ঘটনা ঘটানো যেত। আমরা তো চাইনি। আমরা তো সর্বোচ্চ ধৈর্যের পরীক্ষা দিয়েছি। আমাদের পার্টি পিছে হামলা হচ্ছিল প্রতি মুহূর্তে। কাজেই মব অথবা আন্দোলনকামী শক্তির উপরে নির্বিচারে গুলি করে ক্ষমতায় থাকার ইতিহাস বাংলাদেশ পৃথিবীতে অনেক আছে। দাদা, আমরা একটু সামনের দিকে আগাতে চাই, অনেকগুলো প্রশ্ন আছে আমাদের। আপনি যেহেতু আমি ওই ওই জায়গাটায় ফিরে আসি যে জি। আমি দায় ততটুকু নেব যতটুকুর জন্য আমি দায়ী বা আওয়ামী লীগ দায়ী। আমি এই মানুষ বা ছাত্র হত্যার আমাদের কোনো নির্দেশনা ছিল না। এটি ওরাই গুপ্ত ঘাতক হয়ে হত্যা করে সরকারকে বিব্রত করেছে, সরকারের বিরুদ্ধে সেন্টিমেন্টকে, অর্থাৎ মানুষকে ভুল বুঝিয়েছে। দাদা, আমি একটা লাইন ধরে দিতে চাই, একটা লাইন শুধু ধরে দিতে চাই। আপনি বা একাধিকবার এই শব্দটা ব্যবহার করেছেন যে যতটুকু দায় আওয়ামী লীগের আছে, আওয়ামী লীগ ততটুকু দায় স্বীকার করতে চায়। আমি একটু ক্লিয়ার হতে চাই, জনমনের প্রশ্ন তো থাকতে পারে, জনগণ জানতে চায় যে আওয়ামী লীগ আসলে কতটুকু দায় নিজেদের আছে বলে আওয়ামী লীগ স্বীকার করে, মনে করে আওয়ামী লীগ কতটুকু দায় আওয়ামী লীগের আছে। আমি আগেই বলি, যে কোনো মৃত্যুই কষ্টের, দুঃখের। আমরা, সে যেই হোক, কোনো হত্যাকাণ্ডকেই আমরা এটিকে মেনে নিতে পারি না। এই দায়টা ডক্টর ইউনূসের। এই দায়টা মেটিকুলাস ডিজাইন যারা করেছেন তাদের। তারপরেও আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য তথাকথিত যে লুটপাট বা ধ্বংসাত্মক কর্মকাণ্ড বা তথাকথিত যে আহ, এই আন্দোলন, এই আন্দোলনে মাত্র 6 থেকে 8 মাসেই কিন্তু ওই আন্দোলনে যারা সহযাত্রী ছিলেন তারা ভুল বুঝতে পেরেছেন। ওই আন্দোলনের সহযাত্রীরাই আজকে লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত। সেই কারণেই বলছি যে যারা ভুল বুঝে ওই আন্দোলনে সামিল হয়েছিলেন তাদের উপলব্ধিটা আগে আসুক। আবারও ফিরে যাই মূল প্রসঙ্গে। ওই আন্দোলনের ওই সময়টায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, কেউ আঘাত পেয়ে থাকেন, কারো স্বজন হারানো যায়, মৃত্যু হয়ে থাকে, জনগণের জানমাল রক্ষা করতে গিয়ে পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার যে উদ্যোগ, সেই উদ্যোগে কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, সেইটুকু দুঃখ, সেইটুকু আহ, ওই দুঃখের, ওই মানুষটার দুঃখের আহ, সমব্যথী, ব্যথার সমব্যথী আমরা হতে চাই। আমরা ওই মানুষের আহ, যে কষ্ট, অনেক, ইনফ্যাক্ট তথাকথিত আন্দোলনের নামে যারা গেছে ওরা একটাও মরে নাই তো। সরি, কথাটা আমার মুখে আসে না। ওরা হত্যা করেছে নিরীহ পথচারীকে। যারা আন্দোলনের উদ্যোক্তা দাবি করে, এই সারে কেউ তো গুলি খায় নাই। কাজেই ওরাই ঘাতক।
ওরা নিরীহ মানুষকে হত্যা করেছে, আওয়ামী লীগকে হত্যা করেছে। কত শত, প্রতিদিন একটা জেলায় কথা বলি, 12 জন, 14 জন, 16 জন, 18 জন, 30 জন করে আওয়ামী লীগের নেতাকর্মী জীবন দিয়েছে প্রতিটি জেলায়। আওয়ামী লীগের নেতাকর্মীদের তালিকা ওদের তথাকথিত মৃতের তালিকায় দিয়েছে। কাজেই আমি আবার ফিরে যাই, মানুষের যে কষ্ট, স্বজন হারানোর যে কষ্ট, ক্ষোভ, যা বেদনা, আমরা তার বেদনাটা ভাগ করে নিতে চাই। দাদা, কারণ আমরা শুনলাম 5ই আগস্ট সম্পর্কে, আমরা শুনলাম সরকার সম্পর্কে। এবার একটু ঘরের খবর দাদা নিতে চাই। জনমনে প্রশ্ন আছে, আওয়ামী লীগের ঘরের খবর জানার খুব আগ্রহ আওয়ামী লীগের রয়েছে। অনেকেই বলে এবং আমরাও দেখি, ধরেন বাংলাদেশে ছাত্র রাজনীতির যে পর্বটা গত কয়েক বছরে চলে আসলো, ছাত্র সংসদগুলো তো আসলেই শেষ হয়ে গেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ একটা হয়েছিল। আমরা একটু জানতে চাই দাদা, এই যে আওয়ামী লীগের ভেতরের যে নানান সমস্যা ছিল, কমিটি বাণিজ্য ছিল, দুর্নীতি ছিল, বিদেশে অর্থ পাচার ছিল, বা আমি যদি আরেকটু বলি, যেমন বেফাঁস কথাবার্তা আওয়ামী লীগের অনেক নেতারা বা ভালো পর্যায় থেকে বলতেন, এইটা দেখে কি মনে হয়নি যে আওয়ামী লীগের লাগামটা আসলে ঢিল হয়ে গিয়েছিল? আওয়ামী লীগের নেতাকর্মীদের লাগামটা একটু টাইট করা দরকার ছিল। এই অভ্যন্তরীণ কোন্দলের কারণে, বেফাঁস কথা বলার কারণে, দুর্নীতি করার কারণে আওয়ামী লীগের আসলে বিচার করা হয়নি বা শাস্তি দেওয়া হয়নি বলে জনগণের যে একটা ক্ষোভ আছে, এই ব্যাপারটাতে আওয়ামী লীগ এখন ফোকাস করবে কিনা? এখন তো সময় আসছে, আপনারা ভেতরে যারা আছেন তারাও বুঝতে পারেন এই সব কিছুর জন্য দায় কার আসলে। আওয়ামী লীগ নিজেদেরকে সংস্কার কতটুকু করার হাত, সংস্কার কতটুকু করবে বলে মনে হয় বা করা উচিত কিনা? ধন্যবাদ। মাননীয়, প্রশ্নটা বড় হয়ে গেছে দাদা। আমি বলি, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, আহ, আমার দেখা, আমি তো অল্প রাজনীতি, আমার বয়স কম, আমার দেখা বা 75-এ যদি বাবা আওয়ামী লীগ করতেন, অতএব ঘর থেকেই রাজনীতিটা দেখেছি। আহ উপজেলা পর্যায় থেকে, থানা পর্যায় থেকে দেখেছি আওয়ামী লীগ গঠন, পুনর্গঠনটা। 75-এর পরেও কিন্তু ঠিক এরকম একটি বিপর্যয় আওয়ামী লীগের জন্য এসছে। সেখান থেকেও কিন্তু নেত্রী দলকে পুনর্গঠন করে, আপনি দেখবেন যে যারা আজকে বিএনপির বড় বড় নেতা, ধরেন আওয়ামী লীগের যারা স্বাধীনতার আগে আওয়ামী লীগের বা মুক্তিযুদ্ধের অনেক বড় বড় সংগঠক ছিলেন, শাহ মোয়াজ্জেম ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, ওবায়দুর রহমান ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলেন, সিরাজ আলম খান তো সেক্রেটারি ছিলেন, যশোর তো আগেই করেছেন। আমি এক এক উদাহরণগুলো দেই, ফজলুর রহমান পটল বা জয়নুল আবেদিন ফারুক, সব কিন্তু আওয়ামী লীগের প্রোডাক্ট, ছাত্রলীগের প্রোডাক্ট। তারা কিন্তু ছাত্রলীগেরই প্রোডাক্ট। ব্যারিস্টার মওদুদ, সরি, বঙ্গবন্ধুর এপিএস ছিলেন। আপনার আহ, ইসে আহ, ব্যারিস্টার মনির হোসেন 73-এর এমপি ছিলেন। মানিক মিয়ার ছেলে হিসাবে আনোয়ার মঞ্জুর বড় ভাই ব্যারিস্টার মনির হোসেন আওয়ামী লীগের এমপি ছিলেন। কাজেই যারা বিএনপিতে গেছে, তারা আওয়ামী লীগ থেকে দুর্নীতি বা অপকর্মের কারণে ছিটকে পড়া উচ্ছিষ্টভোগীরা গিয়ে বিএনপি গঠন করেছে। শফিউল আলম প্রধান, যিনি জাগপার নেতা হয়েছিলেন, তিনি 7 মার্ডারের কারণে হি ওয়াজ অ্যারেস্টেড। জিয়াউর রহমান এসে তাকে ছেড়ে দিয়ে তাকে যে রাজনীতি করিয়েছেন। অর্থাৎ সমাজের নষ্ট, পচা, দুর্গন্ধ মানুষগুলোকে নিয়ে রাজনীতিতে পুনর্বাসন করা হয়েছে বঙ্গবন্ধু হত্যার পরে। অর্থাৎ আমি বলছি এই কারণে আমার উত্তর লম্বা হচ্ছে, পরিচ্ছন্ন নেতাকর্মীদের নিয়ে দল গঠন, পুনর্গঠন করে নেত্রী দলকে আবার ক্ষমতায় নিয়ে এসছেন। 86 নির্বাচনে গিয়েছেন, ভোট অবাধ সুষ্ঠু হলে আওয়ামী লীগ ক্ষমতায় যেত। 91 নির্বাচনেও পরিকল্পিতভাবে বিএনপি জামাতের অশুভ আঘাতের মধ্য দিয়ে আমাদের বিজয়কে কেড়ে নেওয়া হয়েছিল। সেখান থেকে আপনার মনে থাকার কথা, 91 নির্বাচনের পরে নেত্রী আবার
কমিউনিস্ট পার্টি, জাসদ, এই যে মান্না ভাই বা আপনার মির্জা সুলতান যারা ছিলেন, জনতা মুক্তি পার্টি, নাহিদ ভাই, লেলিন ভাই, মান্নান খান সাহেব, চন্দ্রশেখর দা, কমিউনিস্ট পার্টি, সুরঞ্জিত দা, বা বাকশাল ছিল রাজ্জাক ভাইয়ের নেতৃত্বে, বা সামরিক বেসামরিক আহ, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক, সমাজের সকল শ্রেণীর লোকজনকে তিনি অ্যাকোমোডেট করে দলকে গুছিয়ে 96 ক্ষমতায় এনেছেন। অর্থাৎ আবার 2001-এ যখন আবার ষড়যন্ত্র করা হলো, সেখানেও দেখবেন আহ আপা, মাননীয় নেত্রী, আর কি আপা বলছি, নেত্রী দলকে পরিচ্ছন্ন লোক দিয়ে, সৎ, সাহসী, মেধাবী, যোগ্য লোকদের দিয়ে কিন্তু দলকে পুনর্গঠন করেছেন। মান্না ভাই আওয়ামী লীগের অর্গানাইজ সেক্রেটারি, আক্তার ভাই আওয়ামী লীগের অর্গানাইজ সেক্রেটারি। আক্তার ভাই কিন্তু জাসদ বাসদ করতেন, মান্না ভাই বাসদ করতেন। সুলতান ভাই ডাকসুর ভিপি অর্গানাইজ সেক্রেটারি, বাকসু এগ্রিকালচার ইউনিভার্সিটি ভিপি ছিলেন। মান্নান ভাই ছাত্রলীগের প্রেসিডেন্ট, তিনি অর্গানাইজ সেক্রেটারি। নানক ভাই অর্গানাইজ সেক্রেটারি, সাবির হোসেন চৌধুরী অর্গানাইজ সেক্রেটারি। অর্থাৎ 7টা ডিভিশনের 7টা অর্গানাইজ সেক্রেটারি, সব স্টার, সব দাদা ছাত্র দাদা দাদা রাজনীতির আপনাকে একটু স্টার। থামাচ্ছি, দাদা একটু থামাচ্ছি আমি। মাত্র দেখছিলাম, নিউজ দেখছিলাম। সেটা হচ্ছে একটা সিদ্ধান্ত হয়েছে উপদেষ্টা পরিষদে। সেখানে বলা হয়েছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে। শনিবার রাতে উপদেষ্টা পরিষদের এক সভায় সিদ্ধান্ত হয়েছে। আইন উপদেষ্টা এটা বলেছেন ব্রিফিং এ। তিনি বলেছেন যে উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোনো রাজনৈতিক দল তার সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। তারা এটাও বলেছে যে সেটা হচ্ছে এই বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে তারা জারি করবে। অর্থাৎ এখানে আরেকটা লাইন আপনাকে আমি একটু শোনাচ্ছি দাদা। সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এটা এই মাত্রের খবর দাদা। এটাতে যদি হুম। আপনি আগে একটু মন্তব্য করেন, পরে আপনার চালু অবস্থায় সেটা শুনবো। এটা 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 তো ওরা আওয়ামী লীগ নিষিদ্ধ আজকে যেমন অফিসিয়ালি সিদ্ধান্ত নিল, কিন্তু তার আগেই তো কোথাও তো আওয়ামী লীগকে দাঁড়াতে দেয় নাই, কোথাও আওয়ামী লীগকে দাঁড়াতে দেয় নাই। এবং ওদের গতকালকে দেখেছেন ওরা ওই নিজেদের যমুনার সামনে, শেরাটনের ইন্টারকন্টিনেন্টালের সামনে সরকারি পৃষ্ঠপোষকতা মিটিং করে নাটক করলো। তখনই বোঝা গেছে যে ওরা একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। আমরা আওয়ামী লীগ আহ, অবশ্যই এর নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, কিন্তু এতে আওয়ামী লীগ ভীত না, শঙ্কিত না। কারণ আমি আগেই প্রথম প্রশ্নের উত্তরে বলেছি যে আওয়ামী লীগকে যতবারই নিষিদ্ধ করা হয়েছে, ততবারই আওয়ামী লীগ আরো শক্তিশালী হয়ে ফিরে এসছে। কাজেই আহ, ওরা যা খুশি তা করতে পারে। আওয়ামী লীগের আহ, সমর্থক নেতাকর্মীরা তাদের আহ, সাহস দিয়ে, মেধা দিয়ে, ত্যাগ দিয়ে দলকে আবার পুনর্গঠন করবে এবং ফিরে আসবে জনগণের স্বার্থেই। এটা নিয়ে খুব বেশি বিচলিত হওয়ার কারণ এটা আমাদের অভিজ্ঞতা আমাদের আছে। 75-এর পরে জিয়াউর রহমান আহ, এইরকম অফিসিয়ালি নিষিদ্ধ না করলেও কম করে নাই। কারণ বাকশাল, বঙ্গবন্ধু শেষ সময়টা একটা প্ল্যাটফর্ম করেন। বাকশাল, বাকশালের নামে নির্বাচন করা যাবে না, বাকশালের নামে দল করা যাবে না, আওয়ামী লীগ করতে পারবা। অর্থাৎ বাকশালকে নিষিদ্ধ জিয়াউর রহমান তখনও করেছিলেন যে বাকশালের নামে নির্বাচন করা যাবে না, আওয়ামী লীগ করতে পারবা। তো এখন যেমন বলা হলো যে আওয়ামী লীগ করতে পারবে না, কাজেই এখন আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে, তার পরবর্তী কর্মপন্থা আমরা আমরা নির্ধারণ করে ঠিক করবো, অসুবিধা নেই। জি দাদা, আমরা যেটা বলছিলাম যে আওয়ামী লীগের যে কমিটি বাণিজ্য হলো, আমরা যেমন একটু উদাহরণ দিয়ে যদি দেখি, যুবলীগের তৎকালীন প্রেসিডেন্ট ওমর ফারুক চৌধুরী, তিনি মোটামুটি তার জীবনের শেষ পর্যায়ে এসে যুবলীগের প্রেসিডেন্ট ছিলেন দীর্ঘদিন ধরে। তিনি শেখ পরিবারের সদস্য হিসেবে তাকে কাউন্ট করা হয়। তার মাধ্যমে কিন্তু প্রকাশ্যে আসে কমিটি বাণিজ্য। এরপর তো আপনিও জানেন, আমরা সবাই জানি,
এই এই যে কমিটি বাণিজ্য যারা করেছে তাদের ব্যাপারে আওয়ামী লীগ কোনো বিচারের আওতায় আনার কোনো উদ্যোগ গ্রহণ করবে কিনা বা করেছে কিনা কথা। প্রথম হচ্ছে যে আহ, জনগণের কাছে গ্রহণযোগ্য, আমি আগেই বলেছি, মানুষের কাছে গ্রহণযোগ্য, সৎ, শিক্ষিত, মেধাবী, সাহসী এবং দল ও দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আহ, সেই কর্মী আওয়ামী লীগের প্রাণ শক্তি। কারণ আহ, বারবার আঘাতের পরে আঘাত এসছে, সেখান থেকে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে এই মানুষগুলোর, ত্যাগী কর্মীদের, অজস্র কর্মীর যে আত্মত্যাগ, তার মাধ্যমেই। কাজে যারা ত্যাগ স্বীকার করতে প্রস্তুত, যারা অবশ্যই সৎ, সাহসী, মেধাবী এবং জনগণের কাছে গ্রহণযোগ্য, তাদেরকে দিয়েই কিন্তু যুগে যুগে নেত্রী, আমি একটু আগেই বলছিলাম যে মান্না ভাই, আক্তার ভাই, সুলতান ভাই, সাবের সেঞ্চুরি সাহেব, এদেরকে দিয়ে কিন্তু নানক ভাই, এরা কিন্তু আওয়ামী লীগের 7টা অর্গানাইজ সেক্রেটারি ছিলেন। কাজী রহমান ভাই 7টা অর্গানাইজ সেক্রেটারি, সবগুলো ছাত্রলীগের ওই হাইটের নেতা। সো সংকটে, সংগ্রামে আহ, অধিকতর যোগ্য ভালো মানুষগুলি দায়িত্ব পালন করবেন। আহ, এটা নেত্রী প্রমাণ রেখেছেন যুগ যুগে। থ্যাংক ইউ। দাদা 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 অনেকক্ষণ কথা বলেছেন, আমরা বেশি সময় নিব না। দাদা আপনার ব্যাপারে কিছু প্রশ্ন করতে চাই, আপনার সম্পর্কেও জনমনে কিছু প্রশ্ন আছে দাদা। আমি প্রশ্নটা করি, আপনি চাইলে উত্তর দিতেও পারেন, নাও দিতে পারেন। হুম, হুম, আর যেহেতু এটা আমরা লাইভ করছি না, এডিট করার সুযোগ আছে, কিন্তু আমি প্রশ্নটা হুম, আপনাকে হুম, করতে চাই, হুম, যদি আপনি উত্তর দেন। সেটা হচ্ছে, হুম। আপনার নামে বেশ কিছু অভিযোগ আছে। আপনি যতবার এমপি নির্বাচিত হয়েছেন, তো বলা হয় যে যতবার আপনি এমপি নির্বাচিত ছিলেন আপনার এলাকায় বরিশাল 4 আসনে, সেখানে সবচেয়ে বেশি দলীয় কোন্দল হয়েছে। অর্থাৎ এমপির একটা লোক সে যতটা প্রায়োরিটি পেয়েছে, দলীয় লোকজন ততটা প্রায়োরিটি পায়নি। এমনও হয়েছে যে আপনি দলীয় নেতাকর্মীদের গায়ে আপনার রাগ ধরে রাখতে না পেরে গায়ে পর্যন্ত হাত তুলেছেন। এই দলীয় কোন্দল এবং এমপির লোক এবং দলের লোকের মধ্যে একটা কোন্দল সবসময় লেগে থাকতো। এই ব্যাপারটা আপনি একটু পরিষ্কার করবেন কিনা? ওই শেষের প্রশ্নটা সঠিক না, হাত তোলার মতো অতটুকু আহ, আহ, রুচিবোধ আমাদের অত অত ইসে নামে। প্রথম না, কথাটা হচ্ছে যে আমিও আমিও শুনি নাই কখনো এরকম কিছু, আমি তো দাদার এলাকার। কাজেই ওটা ঠিক না। আগেই বলি যে আহ, বাংলাদেশ আওয়ামী লীগের একটি বড় রাজনৈতিক দল। এখানে একই পদের জন্য, এমপি হওয়ার জন্য, উপজেলা চেয়ারম্যান হওয়ার জন্য বা পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য একাধিক যোগ্য প্রার্থী থাকে। দল যে কোনো একজনকেই মনোনয়ন দিতে হয় এবং বাকিরা মনক্ষুণ্ণ হয়, ক্ষুব্ধ হয়। এর মধ্য থেকেই যিনি মনোনয়নটা পান বা দায়িত্ব পান, শুধু আমি এমপি বলছি না, এমপি হতে পারে, উপজেলা চেয়ারম্যান হতে পারে, পার্টির প্রেসিডেন্ট সেক্রেটারি হতে পারে, যিনি এমপি প্রার্থী হন তাকে বিজয়ী হওয়াটা চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায়। 5 জন যোগ্য প্রার্থী বা 15 জন যোগ্য প্রার্থী, একজন মনোনয়ন পেলেন, বাকি 14 জনের আচরণটা কি হয় আমরা তো মানুষ, বুঝতেই পারি। সেই 14 জনের ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু প্রার্থীকে বিজয়ী হতে হয়, না হলে প্রার্থী থাকে না। প্রশ্ন হচ্ছে, আমি তো বহিরাগত কেউ না, আমি তো জন্মের পর থেকে আওয়ামী লীগ করা। আমার বাবা 69-এ বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনে, গণ অভ্যুত্থানে মেহেন্দিগঞ্জের থানায় আগুন দেওয়া মামলায় আসামি, অর্থাৎ বঙ্গবন্ধুর মুক্তি আন্দোলনে বাবা জেল খেটেছেন 69 সালেই। গণ অভ্যুত্থানে বঙ্গবন্ধুর যে কারামুক্তির আন্দোলন, সেই আন্দোলনে আমার বাবা জেল খেটেছেন 1969-এ। 71 সালে আমার বাবা মুক্তিযোদ্ধা।
মুক্তিবাহিনীর জন্য আসা অস্ত্র ঝুঁকি নিয়ে নিজের বাড়িতে রেখেছেন, সাকসেসফুলি ডিস্ট্রিবিউট করেছেন। ফলশ্রুতিতে বাড়িঘর আগুন দিয়ে, গান পাউডার দিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে পাক বাহিনী। বাবা সীমান্ত অতিক্রম করে মুক্তিযুদ্ধে এসছেন। 75-এর পরে আওয়ামী লীগের দাঁড়ানোর বসার কোনো জায়গা নেই। মেহেন্দিগঞ্জ বাজারে আমাদের যে কাপড়ের দোকান ছিল, সেই দোকানটা বাবা খুলে দিয়েছেন আওয়ামী লীগের অফিসের জন্য। 75-এর পরে আওয়ামী লীগের যা পুনর্গঠনের রাজনীতি, ওটা আমাদের দোকানেই। সারা মেহেন্দিগঞ্জে একটাই মাত্র বঙ্গবন্ধুর ছবি। ছোট ছিলাম, দিদিরা গাঁদা ফুলে মালা খেতে দিতেন, বঙ্গবন্ধুর ছবি আর মালা নিয়ে অফিসে টানায় দিয়ে আসতাম, ফুলে মালা খেতে দিতে আবার মিটিং এর পরে সন্ধ্যাবেলা নিয়ে আসতাম, যদিও ছবি চুরি হয়ে যায় এই কারণে। সেইখান থেকে ওই বঙ্গবন্ধুর ছবি নিয়ে মিটিং এ যেতে দিতেন নেতা। আমি ক্লাস 8-এ পড়া অবস্থায় তৎকালীন থানা ছাত্রলীগের কালচারাল সেক্রেটারি, জেলার প্রেসিডেন্ট ছিলেন জাহাঙ্গীর কবির নানক, বৃহত্তর বরিশাল জেলা। সেক্রেটারি বিএম পদে জিএস ছিলেন শহীদ খান সাহেব, আমাদের তিনি ইন্তেকাল করেছেন, বেস্ট কামনা করি। নানক ভাই যখন জেলা ছাত্রলীগের প্রেসিডেন্ট, তখন আমি ক্লাস 8-এ পড়ি, তখন আমি থানা ছাত্রলীগের কালচারাল সেক্রেটারি। মানে কেউ যদি মনে করে আমাকে ওই উড়িয়ে দেবেন, আমি সেখান থেকে আস্তে আস্তে জেল খেটে ছাত্রলীগের ঢাকা প্রেসিডেন্ট সেক্রেটারি, জগন্নাথ দলের জিএস, গ্রেড খেয়েছি, মামলা খাইছি, কেস খাইছি, তারপরে এপিগিরি করতে গেছি। কেউ যদি মনে করে আমি তাদের হাতে জিম্মি থাকবো, তাদের, আমার দরকার হচ্ছে যেই আসনটা 8-এ হেরে গেছে। আমার উপজেলা আওয়ামী লীগের স্ট্যান্ডার্ড ছিল এই, যে 2008-এও আমরা হেরেছি। 75-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে 96 সালে, তখনও ওই সিটে বিএনপি। ক্ষমতায় এসেছে 2008-এ, তখনও ওই সিটে বিএনপি। যেই আওয়ামী লীগ 8-এর নির্বাচনে তার প্রার্থী হারাইতে যেতে পারে না, যে আওয়ামী লীগ 96 নির্বাচনে ভিক্টরি মোডে ইলেকশন তার প্রার্থীকে জিতাতে পারে না, তো সেই আমি তো গ্রামের ছেলে, কবির তো সেই গ্রামের ছেলে, তাদেরকে নিয়ে সংসার আপনি কেমনি করবেন? আমাকে তো ভোটের রেশিওটা পাল্টাতে হবে, আমাকে তো ভোট বাড়াইতে হবে। আমাকে, যিনি এমপি, তাকে তো পরবর্তী ভোটের জন্য ভোট বাড়াতে হবে। আমি যা করলে জনগণ খুশি হয় তাই করেছি। এতে করে জেলা এবং উপজেলা পর্যায়ের আওয়ামী লীগের নেতারা মনঃক্ষুণ্ণ হয়েছে। মূল বিরোধ ছিল হচ্ছে ইউনিয়ন নির্বাচন, উপজেলা নির্বাচন নিয়ে। ইউনিয়ন নির্বাচনে তো তৃণমূলের কমিটি মিটিং লাগবে, তৃণমূলের কমিটির মিটিং নাই, উপজেলা আওয়ামী লীগের মিটিং নাই। থাম করে যারে খুশি তারে মনোনয়ন দিয়ে ঢাকা থেকে চিঠিতে পাঠিয়ে দেওয়া হলো। অথচ ওই ইউনিয়ন আওয়ামী লীগ তারে মানতে রাজি না। এমপি কই যাবে? আবার এমন একজনকে মনোনয়ন দেওয়া হলো যাকে নিয়ে ভোট করা যাবে না। কাজে এই যে মনোনয়ন বাণিজ্য, এর প্রতিবাদটা ছিল আমাদের অভ্যন্তরীণ বিরোধের কারণ। আমি একটা ছোট উদাহরণ দেই, যে আমি তখন স্বেচ্ছাসেবক লীগের সেন্ট্রাল কমিটির সেক্রেটারি, 14 সালের এমপি, প্রথম এমপি। তা আমার উপজেলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আমাকে বলল যে আমি এই করছি, যা হোক সেটা আপনারা জেনেছেন মিডিয়ায়। তো তার বিরুদ্ধে একটা শোকজ নাই, না জেলা থেকে, না উপজেলা থেকে, না কেন্দ্র থেকে, একটা শোকজ কেউ করলো না। তো সেই প্রেসিডেন্টকে নিয়েই তো রাজনীতি করতে হয়েছে। কাজেই আহ হ্যাঁ, রক্তের রাজনীতি, আমরা একটু অসম্ভব জেদি, ঘাট তেরা, আপোষ করতে পারি না, এবং
তুলনামূলক বিবেচনায় সৎ ছিলাম, এই কারণে হয়তো জিতটা আরো বেশি ছিল। সততা একটা আপেক্ষিক শব্দ, শতভাগ সৎ সেটা দাবি করা খুব ডিফিকাল্ট, কিন্তু জি দাদা, জি। শতভাগ সৎ দাবি না করলেও আপেক্ষিক বিবেচনায় আমরা সৎ থাকার চেষ্টা করেছি, কারণ মাথার মধ্যে রাজনীতি এবং জনগণের ভোট প্রত্যাশা ছিল। কাজেই আহ উপজেলা পর্যায়ে বা জেলা পর্যায় থেকে আহ বললাম না যে 96-তে যখন হারিয়ে দেওয়া হয় প্রার্থীকে, 8-এ যখন প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়, জেলা উপজেলার আওয়ামী লীগের নেতৃত্ব গোপন বৈঠক করে তাদের সাথে সংসার কেন করবেন? ওকে, বুঝতে 14 পেরেছি সালে আপনার সংসারে কিছু অশান্তি ছিল দাদা। আমরা কি আরেকটু প্রশ্ন করতে চাই, একটু কঠিন প্রশ্ন দাদা, আমি কি করব, অনুমতি পাবো দাদা? বলো। ওকে, একটু কঠিন প্রশ্ন। আমার সুবিধাটা হচ্ছে যে আপনি যদি রেগেও যান, অন্তত সামনাসামনি আমার কোনো ভয় নাই আর কি এই মুহূর্তে, আপনি না রেগে না না, গেলেও। বলো না, বলো বলো, হ্যাঁ, ঠিক আছে, এটা বলো। আমার জন্য একটা অ্যাডভান্টেজ আমি মনে আচ্ছা, করছি। বলো না। আচ্ছা, সেটা হচ্ছে দাদা, এই যে ভারত, কানাডা, রাশিয়া, এসব জায়গায় কি আপনার কোনো ব্যবসা বাণিজ্য আছে, বাড়ি আছে? আহ বাস্তবতা হচ্ছে যে সম্পদ এবং প্রেম লুকিয়ে রাখা যায় না। প্রেম করলে এটা এক্সপোজড হবেই কোনো না কোনো ভাবে। সম্পদ থাকলে কোনো না কোনো সময়ে এটি বের হবেই। গত 5 বছর, 19 সাল থেকে আমাদেরকে পলিটিক্যালি হিউমিলেট করে 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 তন্ন তন্ন করে খোঁজা হয়েছে। কোথাও কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। আর আমার এইটুকু বিশ্বাস, যেহেতু আমি রাজনৈতিক পরিবারের সন্তান, আমরা দেশটাকে বেশি ভালোবাসি, খুব বেশি ভালো, দেশকে দলকে খুব বেশি ভালোবাসি। দেশ বা দলের জন্য যেই পরিমাণ ঝুঁকি আমরা নেই বা নিয়েছি, যতটুকু আবেগ আমাদের কাজ করে, অতটুকু ভালোবাসা বা আবেগ থাকার কারণে কারো পক্ষে দেশের বাইরে কোথাও ভিন্ন স্থাপনা বা সম্পত্তি বা সম্পদ পাচার, ওটা তার বিবেক সায় দেয় না। আমার বাবা, আমার শিক্ষকরা আমাদের তা শিখায় নাই, আমার নেত্রীও আমাদের তা শিখায় নাই। কাজেই অত আহ, নিচু মানসিকতার আহ, রাজনৈতিক কর্মী আমরা না। হ্যাঁ? কাজেই থাকলে নিশ্চয়ই একদিনে বেরিয়ে পড়তো। কেউ দাদা, না কেউ। অভয় দিলে আরেকটা প্রশ্ন করে ফেলি দাদা। হ্যাঁ, আরো একাধিক করো। ওকে, ওকে দাদা, থ্যাংক ইউ সো মাচ যে বাংলাদেশেও আমরা খবর পাই যে আপনার কয়েক হাজার কোটি টাকার সম্পত্তি আছে। এছাড়া হ্যাঁ, হ্যাঁ। আহ, এছাড়া আপনি যখন এমপি ছিলেন দাদা, আপনি যখন হুম। এমপি ছিলেন তখন পরিবহন ব্যবসায় আপনার হুম। একচ্ছত্র আধিপত্য ছিল। আহ, আচ্ছা। এখন আপনার ব্যবসাটা কি কিরকম আছে, আর ওই সময় আসলে কতটুকু নিয়ন্ত্রণ আপনার হাতে ছিল, বা কি বিষয়টা, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আচ্ছা, দুইটা প্রশ্ন। আমি হচ্ছে 1000 কোটি টাকার মালিক, পরিবহন ব্যবসা। আগে 1000 কোটি টাকার আহ, উত্তর দেই। প্রশ্ন হচ্ছে যে আহ, 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, বা 5, 10, 20 কোটি টাকা, যে কোনো অঙ্কের ব্যবসা বা বাণিজ্য, ব্যবসা বাণিজ্য করা অন্যায় কিছু না, কিন্তু আমরা সার্বক্ষণিক রাজনীতি করার কারণে ব্যবসা বাণিজ্যে মনোযোগ দিতেও পারি নাই, ব্যবসা বাণিজ্য বুঝিও না, খুব বেশি করতেও পারি নাই। সরকারের কোন মন্ত্রণালয়ে, কোন ডিপার্টমেন্টে, অথবা বেসরকারি কোন জায়গায় গিয়ে আমি 5 টাকার তদবির করেছি, বা 5 টাকার টেন্ডার কাজ করেছি, বা 5 টাকার তদবিরে নেগোশিয়েট করেছি, আমি চ্যালেঞ্জ দিলাম, আমাকে দেন। আমি 15 বছর দল ক্ষমতায় বাংলাদেশ সরকারের কোন ডিপার্টমেন্টে 1 কোটি টাকার কাজও, 10 লাখ টাকার কাজও করি নাই।
এবং কাজ পাইয়ে দেওয়ার জন্য কমিশন বাণিজ্য যেটা, সেই তদবিরও করি নাই। যা করেছি আমার এলাকার উন্নয়নের জন্য, ওই পর্যন্ত শেষ, কাজ নিয়ে দিয়ে গেছি। আমার এলাকায় যে কাজ, সেই টেন্ডারও কে পাইলো কে পেল না সেইটাও খোঁজ দিতে পারি নাই, খোঁজ নেই নাই। কাজেই এগুলো হিউমিলেট করার জন্য, অসম্মান অপমান করার জন্য বলা হয়েছে, দল থেকেই বলেছে, বহু লোক বহুভাবে বলেছে, এটা বলার জন্য বলা যায়। কাজেই হাজার কোটি না, শত কোটিও দরকার নাই। 5-10 কোটি টাকার প্রপার্টি খুঁজে বের করতে করে দেন না। 5-10 কোটি টাকার প্রপার্টি আছে কিনা একটু খুঁজে দেন না। পরিবহন ব্যবসায় একচ্ছত্র আধিপত্য, কোন পরিবহনটা কোন রুটে বা কোন কোন রুটে আমার গাড়ি চলেছে বলে আমি দেখেছি। যে ওই ওয়ান ইলেভেনেও দেখেছি, বা বিভিন্ন সময়ে এই, এটা হচ্ছে একটা প্রপাগান্ডা, রাষ্ট্রযন্ত্রের প্রপাগান্ডা একটা কাজ। সত্য হোক মিথ্যে হোক অসত্য হোক, প্রপাগান্ডা একটা কাজ। অতএব আহ, আহ, একটা মানুষকে অসম্মান হিউমিলেট করার জন্য যা যা করার করতেই পারে। বহু হয়েছে, এটা বঙ্গবন্ধুর বিরুদ্ধে হয়েছে, আমার বিরুদ্ধে হয়েছে, বাংলাদেশের জাতীয় নেতা বহু, সবার বিরুদ্ধে এগুলো হয়েছে। ওইটা তার সব তার, এগুলো বলতে 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 শেষকালে কিছুই পাওয়া যায় না, উকিলের ফিস দেওয়ার টাকা থাকে না। হ্যাঁ, তো আমি পার্লামেন্টে লাস্ট টাইম বলেছিলাম যে আমার যদি 8 সালের উকিলের ফিস দেওয়ার টাকা, 7-8 উকিলের ফিস দেওয়ার টাকা থাকতো, তাহলে আমার সাজা হয় না। হ্যাঁ, আমি তো এগুলো সময় নেই। সো এগুলো বলার জন্য বলা আর কি। বলবে, বলবে, শুনবে, এই মাঝখান দিয়ে সময় পার হবে আর কি। আমার বাংলাদেশ। কাছে দাদা এগুলো দিয়ে সময় নষ্ট না করে আমি একটা প্রশ্ন করতে চাই তৃণমূলের পক্ষ থেকে। হুম। তৃণমূল নেতাকর্মী, আমি যদিও এখানে গেস্ট কোশ্চেন করা উচিত না, না, বলো। তারপরে বলো। মানে মানে সুযোগটা হাতছাড়া করতে যাচ্ছি না। বিভিন্ন সময় হুম। তৃণমূল থেকে ফোন হুম। দেয়, বিভিন্ন গ্রুপে আসি, কোথা থেকে জানি নাম্বার পাই জানি না, বিভিন্ন হুম। সময় ফোন দিয়ে বিভিন্ন কথা বলে। আজকেও একজন বলতেছে যে তার ছোট ভাইদেরকে ধরে নিয়ে যেতেছে, মামলা দিচ্ছে, টাকা পাচ্ছে না ছাড়ানোর ইয়ে করার জন্য। তো আমি জানি আপনিও বিভিন্ন গ্রুপে আসেন, বিভিন্ন এলাকার ছেলে পেলে বিভিন্ন জায়গায় খোঁজ খবর নিতেছেন, কিন্তু এরকম মানে আওয়ামী লীগের পক্ষ থেকে কি এরকম কোনো মানে দলগত কোনো পদক্ষেপ নেওয়া হবে বা নেওয়া উচিত কি না? আপনি কি মনে করেন যে একটা একটা কমিটি করা বা একটা মাধ্যম থেকে যাতে সারা বাংলাদেশের তৃণমূলের, বিশেষ করে যারা তৃণমূলের যেসব নেতাকর্মী আহ, 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 গত 15 বছরই নির্যাতিত ছিল, হয়তো কোথাও দাঁড়াতে পারে নাই, তারা না পারছে তখন কোনো কিছু করতে, না পারতেছে এখন ঘরে থাকতে, এখন অনেকে আসে যে ঘরেও থাকতে পারতেছে না, হোটেলে থাকারও টাকা নাই, এরকম অনেক নেতাকর্মী আসে। অনেক নেতাকর্মীকে হুম। আমি গতকাল কেন জানি তার আগের দিন একজনের ছবি দেখলাম, বিএনপির ছেলে পেলে, ঢাকা কলেজের এক ছেলেকে মানে একটা ভিডিও পাইছি, ভিডিওতে দেখতেছি যে ঢাকা কলেজের ছেলে শুধুমাত্র ছাত্রলীগ করে, এই জন্য তাকে মারতেছে ওপেন। আমার ফেসবুকে ওইটা আমি শেয়ারও দিছি। তো এই যে মানে তৃণমূল খুব খারাপ অবস্থায় আসে, আর আওয়ামী লীগের প্রাণ শক্তি তৃণমূলের খোঁজ খবর না নিলে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানো দাদা অনেক কষ্টের হবে। আওয়ামী লীগের দলগত ভাবে কি কোনো, কারণ একক একক পঙ্কজ দেবনাথ দাদা কয়জনকে দেখবেন, বা একক XYZ কজনকে দেখবে? তো আমি উত্তরটা দেই। একটা হচ্ছে যে এই যে ক্রাইসিসে আপনিও দেখছেন, প্রবাসে যারা আছেন, বহু প্রবাসী বহু লোককে দেখছেন। আর আমরা যারা এমপি ছিলাম বা দলের দায়িত্বে ছিলাম, আমরা আমাদের নির্বাচনী এলাকার আহ, যতটুকু পারছি, বুঝতে হবে যে আহ, একটা মুখস্থ কথা, সবাই শত কোটি হাজার কোটি টাকার মানে কুটির নিচে নামতেই পারতেছে না কেউ। হ্যাঁ, কাজেই আহ, এগুলো শোনা যায় গল্পে, আমরাও শুনেছি। আমার বিরুদ্ধে তো এই অভিযোগ ছিল, বা হুম, অপপ্রচার ছিল। আমি নিজে বুঝি যে আমি কতটুকু পারছি, কতটুকু আমার সামর্থ্য আছে, বা আমি আহ, কি আছে আমার, আমি বুঝতেছি যে আহ, কদিন পরে এই অবস্থা, বেশি সময় হলে নিজের সংসার চলবে কেমনি, তাই তো দুশ্চিন্তায় আছি। হুম। হ্যাঁ, এটা বাস্তবতা যে এই অবস্থা যদি বেশি প্রলম্বিত হয়, স্বাভাবিক প্রক্রিয়ায় আহ, মানে রুটির বা উপার্জনের পথ যদি
রোদ বন্ধ থাকে তাহলে সংসার চালানোতেও কষ্ট কষ্ট হয়ে দাঁড়াবে। কাজেই আহ, আমরা যারা এমপিরা বা দায়িত্বশীল পদের নেতাকর্মীরা আছি তারা তাদের মতো করে লোকজন যে দেখতেছে না তা না, দেখছে। আবার অনেকে দেখতে পাচ্ছেন না বা দেখছেন না, বা আমার হয়তো এই মুহূর্তে ফোনটা খোলা, অনেকে তো ফোনও খোলা নেই, হুম। খোলার সুযোগ ছিল না, খোলার সুযোগ নেই। হুম। বা আমি হয়তো সিম চেঞ্জ করে হোয়াটসঅ্যাপ চালু করেছি, হুম। অনেকে হয়তো সিমও চেঞ্জ করতে পারেন নাই। হুম। আমাকে হয়তো হোয়াটসঅ্যাপ আসি বিধে হোয়াটসঅ্যাপ আপনি পাচ্ছেন, যার হোয়াটসঅ্যাপটা সে চালু করতে পারে নাই তাকে তো পাওয়া রিস্ক করা যাচ্ছে না। হুম। কর্মীরা নিদারুণ কষ্টে আছে। এদেরকে আহ, এখন যেভাবে প্রবাসীরা দেখছে, আমাদের মতো আমরা যারা এমপি মন্ত্রীরা আছিলাম দেখছি, সেন্ট্রাল ফান্ড যেটা আপনি আহ, মনে করছেন সেটি অবশ্যই নেত্রী ভাববেন, তিনি সিদ্ধান্ত দেবেন। উম, কারণ কোথাও কিছু হলে অমুক জেলখানায় অমুকের জন্য এটা পাঠাও বা এটা করো, এগুলো কিন্তু নেত্রী অমুকে কাউকে না কাউকে দায়িত্ব দেন যে তুমি ওই জেলখানায় এটা করো, অমুক জেলখানায় এটা আছে, ওই জায়গায় এই খবর পাওয়া গেছে এটা করো, বা এগুলো কিন্তু আপা ফোনে ফোনে মেসেজ দিয়ে দেন যে তুমি এটা করো, তুমি এটা করো, এটা করো, এভাবে কিন্তু কিছু কাজ হচ্ছে। হুম। আবার আহ, সব কাজই হচ্ছে তা আমি দাবি করবো না। যতগুলো বিষয় আপার নলেজে যাচ্ছে, আবার কাউকে না কাউকে দায়িত্ব দিয়ে এই কাজগুলো করাচ্ছেন। আহ, চাহিদা প্রয়োজন আরো বেশি। দেখা যাক, দেশের পরিস্থিতি যদি একটু স্বাভাবিক হতো, যে এই সাধারণ কর্মীরা দুইটা পয়সা উপার্জন করতে পারতো, ঠিক আছে, রিক্সা চালায় খেতে পারতো, অটো চালায় খেতে পারতো, তাহলেও হতো। সেই পরিবেশটা তো দেশে নাই। আশা করি আপা জানেন, আপা এই বিষয়গুলো আপার কানে আছে। আপা কাউকে না সময় সুযোগ মতো তুমি বলে তুমি এটা করে দেখো তো, তুমি এটা দেখো তো, এরকম দায়িত্ব ভাগ করে দেন আপা। হ্যাঁ, থ্যাংক হুম। ইউ। আচ্ছা, ওকে দাদা, সাংবাদিক দাদা একজন বলবা। দাদা শেষ করবো আমরা দাদা, আমরা শেষ করবো। শেষ করি, হ্যাঁ, রাউন্ড শেষ আপ করে করবো ফেলি। দাদা, আরেকটা প্রশ্ন, হুম, শেষ প্রশ্ন করে নেই সংক্ষেপে। আপনি বলবেন যে হুম। আওয়ামী লীগের কি নিজেদের মধ্যে সংস্কারের প্রয়োজন আছে কিনা, সংক্ষেপে যদি বলেন। নিজেদের মধ্যে সংস্কার, এটা কি শব্দ জানলাম না। আওয়ামী লীগ রাজনীতি এর দাদা বিজ্ঞান। আমি একটু সাহায্য করি, আপনাকে একটু সাহায্য করি দাদা। মানুষ এখনো বলে যে শেখ হাসিনার গত 15-16 বছরে যে পরিমাণ উন্নয়ন হয়েছে, যে পরিমাণ উন্নয়ন হয়েছে, আপনি যেমন ধরেন দাদা, এই যে সামাজিক উন্নয়নের যে ব্যবস্থাটা ছিল, আপনি এমপি ছিলেন, আপনি জানেন যে বিধবা ভাতা, হুম, তারপর হুম, বয়স্ক হুম, হুম। ভাতা, এই বতা। উন্নয়নটা কিন্তু ব্যাপকভাবে ছিল। এটা এটা ব্যাপকভাবে ছিল হুম, এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সেই টাকাটা যার যার অ্যাকাউন্টে কিন্তু চলে যেত। এটা একটা বড় হুম, অ্যাচিভমেন্ট। মেট্রো রেল মানুষ সুবিধা হুম, ভোগ করছে। আমরা যাতায়াতের সময় শুনি দলমত নির্বিশেষে বলে এটা শেখ হাসিনার অনেক বড় একটা যুগান্তকারী সিদ্ধান্ত। পদ্মা সেতু অনেক চমৎকার সিদ্ধান্ত, মানুষ এটা সুফল ভোগ করছে। এরপরেও আওয়ামী লীগের যে আজকে এরপরে এই যে আবার বলে যে মেগা প্রকল্পে মেগা চুরি, এরপরে সে বলে তো মেগা প্রকল্পে মেগা চুরি। সেটা সেটা বলে, এটাও বলে। নানানজন নানান কথা বলে, কিন্তু জনমনে যেটা আছে দাদা, যে ব্যাপক উন্নয়ন হয়েছে বাংলাদেশে। আপনি হয়তো একটু হুম, আগেও বলেছেন বা এখনো বলবেন যে আওয়ামী লীগকে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে, কিন্তু আমরা দেখতে হুম, পাই এখনো পর্যন্ত যে আওয়ামী লীগের ভেতরেই অনেক বড় বড় দুর্নীতিবাজ ছিল। তাছাড়া ধরেন আওয়ামী লীগের কিছু সমর্থিত আমরা ছিল যাদের দুর্নীতির খবর বারবারই চলে আসতো। আমরা এই জন্য বলছি যে আওয়ামী লীগকে শুদ্ধ করার জন্য অন্তত ইন হাউস যারা দুর্নীতিবাজ হিসেবে প্রমাণিত হয়েছে, আপনারাও ভালো জানেন, মিডিয়ার বাইরেও আপনারা খবর রাখেন, তো এইখানে কিছু সংস্কার আওয়ামী লীগ করবে কিনা বা করা উচিত কিনা। আমার দুর্গম নদী পার হওয়ার জন্য দক্ষ মাঝি প্রয়োজন। আমার দক্ষ মাঝি জননেত্রী শেখ হাসিনা, তিনি তার আহ, উপযোগী সহযোগী আহ, যাদেরকে মনে করবেন, অবশ্যই আমি আগেই বলেছি, আমি একটু আগের প্রশ্নে বলেছি যে সৎ, সাহসী এবং শিক্ষিত, অবশ্যই দল ও দেশের জন্য
সর্বোচ্চ ত্যাগ স্বীকারের প্রস্তুত যে কর্মী, আহ, তারাই আহ, দলে স্থান পাবেন, তারাই আহ, তাদের যোগ্যতাই তাদেরকে আসনে নিয়ে আসবে। Thank you. দাদা থ্যাংক ইউ, অনেক সময় আমরা নিয়েছি আপনার, অনেক ঠিক কথা আছে। উঠে এসেছে, জনমনের যতটুকু প্রশ্ন আছে আমরা চেষ্টা করেছি, আপনিও বলেছেন আমাদেরকে। আমরা শেষ থ্যাংক ইউ। করতে চাই। জি, দাদা দাদা থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, আমরা আমাদের অনুষ্ঠান শুরু করেছিলাম, আমাদের সঙ্গে দুইজন অতিথি ছিলেন। আমাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের দুইবারের সাধারণ সম্পাদক, সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ, এবং সুইডেন থেকে আমাদের সঙ্গে ছিলেন কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর কবির। অসংখ্য ধন্যবাদ। জনমনের প্রশ্ন থ্যাংক নিয়ে ইউ। আমরা আগামী পর্বে আবারও যুক্ত হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনাকেও থ্যাংক ধন্যবাদ। ইউ। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ, থ্যাংক ইউ। ঠিক আছে ওকে, দাদা। কবির আগে অনেক আছে। থ্যাংক ইউ।